বাথরুমের কমেটের ভিতরে হাত দিয়ে জুতার ভিতরে লাগাই স্যার নিজ কানা করছি লাগে সেই নিজের গায়ে মাখছে স্যার মাইকা নিজের স্যান্ডেল দিয়ে নিজে ফিটাইছি কমপক্ষে 5টা বাড়িয়ে দিছি নিজের চেহারার উপরে বাড়িয়ে দিয়ে এসে করছে আল্লাহ। আপনি হাফেজ, জি। কত বছর হলো মুখস্থ করেছেন? মুখস্থ করতে লাগছে আমার 2 বছর। চেহারা দেখাইতে আপত্তি নাই তো? না, কোনো আপত্তি নেই। তাহলে চেহারাটা দেখাইতেছেন আপনি। জি ভাই, আমি কথাগুলো মনে পড়লে মানে খুব আমি নিজের কন্ট্রোল করতে পারি না। ব্যথা করতেছে? গায়ে মারতে চাই স্যার। আপনি আবার এখানে স্ট্রোক করে ফেলেন না, তাহলে আমি ওর বিপদে পড়ে যাবো। স্যার মানে এই সমস্যা Relax. পরে আমি বলেন আপনি, কারণ বলাটা খুব জরুরি। কয়জন আসছে আপনার লগে? আমার লাগে স্যার 3 জন আসছে। আচ্ছা ঠিক আছে, একটু পানি খান, ওই যে ওখান থেকে নিয়ে একটু পানি খান, আস্তে ধীরে বলেন। হ্যাঁ পানি খান, পানি খেয়ে নেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের জন্য সেই প্রার্থনা করে শুরু করছি লাইফের একটি এপিসোড। যেই ভদ্রলোক আজকে এখানে আমার সামনে বসে আছেন তার সঙ্গে আমার আনঅফিসিয়ালি কথা হচ্ছিল, এবং সে আনঅফিসিয়ালি কথায় আমি কিছু জিনিস হয়তো আজকে অনুষ্ঠানের শুরুতে রেখেছিও, যে উনি আমাদেরকে চেহারা দেখিয়ে এই গল্প বা এপিসোড প্রচার করার জন্য অনুমতি দিচ্ছেন। কিছু ব্যাপার স্যাপার তো আমরা মেনটেন করি, সমস্ত এপিসোডেই আমরা একটা জিনিস মেনটেন করি। আপনারা দেখবেন যে ইটস আ কাইন্ড অফ স্টেটমেন্ট, যে স্টেটমেন্টগুলো তারা সাইন করে এই অনুষ্ঠানগুলোতে বসে, এবং উনিও সেটা বসেছেন এবং সেখানে উনি আমাদের অনুমতি দিয়েছেনও পেপারে। কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে গল্পটা আজকে এখানে উপস্থাপন করতে যাচ্ছি আমরা, সেই গল্পের প্রেক্ষাপট নতুন না, বাংলাদেশে এগুলা হচ্ছে এবং অহরহ হচ্ছে। এটা নিয়ে আমরা সিরিজ কাজ করছি এবং আমরা কাজ করতেই থাকব। তো আমরা মনে করি আপনার জীবন গল্প যদি সমাজের বিশেষ উপকারে আসে, আপনার জীবনের অভিজ্ঞতা থেকে, সেটা হতে পারে পজিটিভ এক্সপিরিয়েন্স, নেগেটিভ এক্সপিরিয়েন্স, এবং সেই এক্সপিরিয়েন্স সমাজের আরও 10 জন মানুষের জন্য উপকারের হতে পারে, সেই অর্থে আপনি চাইলে আমাদের এখানে গল্প বলতে আসতে পারেন। আমাদের এখানে আসার জন্য একটা ফোন নম্বর ফিক্স এবং একটা ইমেল অ্যাড্রেসও ফিক্স করা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে কোনাতে 09639887777। এছাড়া মেল অ্যাড্রেসটি হচ্ছে sharemystory24@gmail.com। তো আমি আর কথা বাড়াচ্ছি না, কে রয়েছে আমার সঙ্গে একটু জানার চেষ্টা করি। ভাইজান নামটা একটু বলেন। আমার নাম হাফেজ মহসিন। আপনি হাফেজ? জি। মাশাআল্লাহ, আপনি 30 পারা কোরআনের হাফেজ। জি। এখন কি প্র্যাকটিসে আছে না নাই? না না, এখন আর প্র্যাকটিসে নাই। খারাপ লাগে না? অবশ্যই খারাপ লাগে। 18 বছর যাবৎ মানে এর আশপাশেও নাই, ধারের কাছেও নাই। 18 বছর ধরে মুখস্থর ধারে কাছেও নাই? না। কত বছর হলো মুখস্থ করেছেন? মুখস্থ করতে লাগছে আমার 2 বছর। কি ব্রেন আল্লাহ আপনাকে দিছে! 2 বছরে আপনি কোরআনের হাফেজ, অথচ 18 বছর যাবত আপনি হাতেই নেননি, আপনি বলতেছেন। জি। কি ভয়ঙ্কর! এগুলো শুনলেও তো ভয় লাগে। আমরা যারা আফসোস করি, যে আমরা যারা স্বপ্ন দেখি আমাদের একটা ছেলে হবে বা একটা মেয়ে হবে, তাদেরকে আমরা ভবিষ্যতে কোরআন, বাংলাদেশের অসংখ্য মানুষের স্বপ্ন এটা, তাদেরকে আমরা কোরআনের হাফেজ বানাবো। আর কিছু মানুষ এই অমূল্য রত্ন পেয়েও এটাকে যত্ন করতে পারে না। যাই হোক, রিলিজিয়াস বিষয়ে আমার আসলে কনসার্ন না, আমার কনসার্নের জায়গাটা হচ্ছে অন্য জায়গাটাতে। এবং ডেফিনেটলি কী শিখবেন, কী নিবেন না আজকের অনুষ্ঠান থেকে, সেটা তো আপনার বিষয়, কিন্তু আমি মূল গল্পটা তুলে ধরতে চাই। মহসিন ভাই, আপনার জন্ম জেলা কোথায়? আমার জন্ম জেলা হলো কুমিল্লা দেবিদ্দার। আপনার বয়স এখন? 43 বছর বয়স। শুরু করেন আপনি একদম প্রথম থেকে, যেখান থেকে মনে আছে। যখন আমি ক্লাস 2-তে পড়ি তখন আমাকে মানে সুন্নত করায়, মুসলমানদের যে নিয়ম, সুন্নতে খাতনা। হ্যাঁ, সুন্নত নয় খাতনা। সুন্নত করার পরে আমার কিছুদিন পরে আমাকে মানে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য মানে আব্বা ট্রাই করতেছিল। এটা এরকম তাদের ভিতরে ছিল, আমি জানতাম না বিষয়টা। তো হুট করে একদিন স্কুলতে আসছি, তখন দেখলাম যে একটা পাঞ্জাবি পরাইলো আর একটা পায়জামা পরাই দিল, যে মাদ্রাসায় নিয়ে যাক। জি। আর আমার ছোটকালতে ইচ্ছা ছিল যে আমি মাদ্রাসায় পড়বই না। কেন ইচ্ছা ছিল না? মানে এটা আমার তখন মনে হইতো আর কি, মানে কোনো কারণ ছাড়াই? কোনো কারণ ছাড়াই। তখন তো 5-7 বছর 6-7 বছর বয়স, তো এইভাবে বুঝিনি। ক্লাস 2 পর্যন্ত নর্মাল স্কুলে পড়ছেন, ওখান থেকে ধরে নিয়ে এসে আপনাকে মাদ্রাসায় হাফেজি লাইনে দিবে। আপনার বাবা কি করতেন? আমার আব্বা রিক্সা চালাইতেন। রিক্সা চালাতেন। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 3 ভাই 2 বোন। আপনি বড়? আমি মেজো। আর কোনো ভাই বোন কি মাদ্রাসায় গেছে? না। আচ্ছা, তারপর? যখন আমার মাদ্রাসায় দেয় পাশের গ্রামে 1990 সনে বা 91 এরকম মনে হয়, তখন কিছুদিন প্রথমে মানে বাড়িতে থাইকা মানে সকালে যাইতাম, সন্ধ্যা পর্যন্ত ওখানে থাকতাম। এইভাবে তখন খালি মানে ফাঁকিবাজি করার চেষ্টা করতাম আর কি। যেমন সকালবেলা ওইটা যখন যে ওয়াশরুমের উচিলে দেওয়া, মানে আগে তো এইভাবে টয়লেট ছিল না, জঙ্গলের ভিতরে আমরা মানে টয়লেট করতাম আর কি এখানে। তো জঙ্গলের ভিতরে যাই এসে ধরেন ঘন্টার পর ঘন্টা খুদেই বসে থাকতাম। আবার ধরেন যখন সূর্যের আলোর অপেক্ষা করতাম, যে সূর্যের আলো ছড়াইলে তখন মানে জঙ্গল থেকে বেরিয়ে আসতাম,
আর যাতে মাদ্রাসা না যাওয়া লাগে তখন একটা অজুহাত দিতাম যে বেলা হয়ে গেছে যাবো না। এরকমভাবে বহুদিন, তারপরে এই নিয়ে এসে অনেক সময় দেরি করে আসলে আব্বা খুব মারতো। মাদ্রাসাতে তখনকার অনেক ছাত্র ছিল, প্রায় 30-40 জন ছাত্র। একই ভুল যদি দুইজনে করি, আমি বা আমার পার্শ্ববর্তী যারা ছিল তারা, যে একই ভুল ধরেন একটা প্রস্রাব করতে গেলাম বা যখন রাত্রে 10টা বাজে 9:30 বাজে যখন ছুটি দিত খাবারের জন্য বা শোয়ার জন্য, তখনকার প্রস্রাব পায়খানা করতে গেলে একই টাইমে সেম টাইম যদি ধরেন সবাই যদি 5 মিনিট লেট করে আসে, দেখছে দুইজনে কিছুই বলে না, আর দুইজনে একদম মানে মারতে মারতে শোয়াই ফেলে। একদম শোয়ে ফেলাইতো। একটা পর্যায়ে যখনকার কিছুদিন পরে আমার বললো যে এখানে মাদ্রাসা থাকতে হবে, মানে বাড়ি থেকে যাওয়া আসা করে হবে না। না যা আশা করা হবে না। তখনকার খাতা বালিশ দিয়ে বেডিং দিয়ে তখন আমাকে মাদ্রাসায় দিয়ে আসে। মানে আমার কাছে এটা একটা জেলখানার মতো হতো। আমি মাদ্রাসার লাইনটা আমার এটা বিরক্ত করছিলাম, কোনো মানে বড় হওয়ার বুঝ হওয়ার পরও এটা আমার কাছে বিরক্ত মনে হতো যে আমার মনে হতো কোনো কারণে বা কোনো সুযোগে যদি এরকম হতো, আমি যদি আমার মরণের বিনিময়ে যদি এতে মুক্তি পেতাম তাও মনে হয় ভালো থাকতাম। আপনি কি এমনিতেই ছোটবেলা থেকে খুব চঞ্চল প্রকৃতির ছিলেন, যে মাদ্রাসা জীবনের আগে বন্ধুদের সাথে খুব খোলামেলা পরিবেশে লেখাপড়া খেলাধুলা এগুলো নিয়ে থাকতেন? না, খেলাধুলা বলতে আমি খেলাধুলা চেষ্টা করতাম, আমি কখনো কোনো খেলাধুলা পারিনি বা চেষ্টা করছি কখনো। ক্যারাম বোর্ড বলেন বা অথবা যে ফুটবল বলেন বা ক্রিকেট বলেন, আমি কোনোটাতে আমি ওইভাবে সময়ও পাইনি। মানে আমার বন্দির মতো আমার জীবন গেছে। আচ্ছা, তো তারপরে আপনাকে মাদ্রাসায় গিয়ে একদম ডিসিপ্লিন। হ্যাঁ। কেমন ডিসিপ্লিন ছিল ওখানে, মানে সকাল থেকে শুরু করে? সকাল থেকে ধরেন ভোর রাত্রে 3টার সময় উঠতে হইতো আমাদের। 3টা 3:30টার দিকে যখনকার ফজরের নামাজ 5টায় হয় এরকম টাইমে, তো 3টা 3:30টার দিকে ওঠা লাগতো। ওইটা ধরেন এই আমার রাতে ঘুম হইতো না। ভোররাতে উঠতে গেলে খুব মানে কষ্ট হইতো। এবং ওঠার পরে অজু করে এসে যখন পড়তে বসতাম, মানে সবাই পড়তো কিন্তু আমি খালি ঝিমাইতাম। আর তখনকার হুজুররা খুব মারতো, কড়া ছিল। খুব মারতো। যাই হোক, একটা পর্যায়ে যে এইভাবে যাই এই মাদ্রাসাগুলা মানে আস্তে আস্তে ডিল হওয়া শুরু করলো। মানে পড়ার চাপগুলা মানে তেমন নাই, ওই চলতেছে 90 থেকে 94 পর্যন্ত 4 বছর এখানে কিন্তু আমার অলরেডি পাস। 4 বছর আপনার প্রোগ্রেস কি? প্রোগ্রেস হলো মাত্র তখনকার 1 পারা কি 1.5 পারা মুখস্থ করছি। আচ্ছা, হ্যাঁ। 1-1.5 পারা হয়েছে, তাও মানে অনিচ্ছাকৃত বা ভালোভাবে না। হ্যাঁ, আবার যখন এটার ওই যে আমুক্তা বলে আর কি, পিছনের পড়াগুলো শোনাইতে গেলে আমুক্তা গেলে তখন আর বলতে পারতাম না, পড়তে পারতাম না। দেখা গেছে ওই যে আধা পারা বা 10 পৃষ্ঠা যখন মানে পড়ে শোনাইতে হয়, প্রতিদিনই মারতো। ইয়াদ রাখতে পারি না, তেমন কি করবো। এখানে একটা কথা বলি, অত ছোট মুখে অনেক বড় কথা হয়ে যাবে। এ ব্যাপারে আপনারা যারা ভালো ইসলামিক স্কলার আছে, যেহেতু আমার কমিউনিটিতেও অনেক মানুষ আছেন যারা আমার এই বক্তব্যগুলো তারা অনেক বেশি ইন্সপায়ার হন, তো সেই জন্যই বলছি যে ভালো ইসলামিক স্কলার যারা আছে তাদের সঙ্গে একটু কথা বলে নেবেন। যে সন্তান আসলে চায় না কোরআন শরীফ মুখস্থ করতে বা হাফেজ হতে, তাকে জোর করে এইভাবে, এটা কিন্তু আমি যতদূর জানি আমাদের ধর্মেও এটা পারমিট করে না। আপনারা একটু আমার কথা মানে ইন্সপায়ার হওয়ার দরকার নেই। আপনারা বড় বড় আলেম যারা আছে, ইভেন নিজে থেকে ইউটিউবে যদি আপনি পারেন একটু সার্চ দিয়ে একটু বক্তব্যগুলো শুনে নিন। আমরা কিন্তু অমানসিকভাবে অনেক সময় এই বাচ্চাদের উপরে এগুলো চাপাই দেই। যদি সত্যি সত্যিই না চায় তাহলে আমার মনে হয় এটা না করাটাই ভালো। জি, তারপর তারপর কিছুটা বলতে গেলাম। হ্যাঁ, উনি আমাকে বলছিল মাঝখানে, যেটা হয়তো আমরা ভবিষ্যতে গিয়ে মানে গল্পের সামনে গিয়ে বুঝতে পারবো, ওনার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট ওনার কিছু মেমোরি লস করে দিয়েছে, যে কারণে ওনার গল্পের ধারাবাহিকতা রক্ষা করাটা ওনার জন্য কঠিন। বাট আমি চেষ্টা করছি ওনাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আপনি যেটা বলছিলেন যে আপনার 4 বছরে 1-1.5 পারা কোনো রকম, 1-1.5 পারা ওইরকম চলতেছে এইভাবে। 1 পারার মতো, 1 পারা প্লাস 1 পারা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা এরকম মনে হয়। তখনকার লোকজনগুলো যারো পোলাপাইন ছিল, ওরা আস্তে আস্তে ওদের প্রত্যেকটা গার্জিয়ান যখন বুঝতে পারছে, সবাই একে একে সরাই নিচ্ছে। হ্যাঁ, নিচ্ছে। কিন্তু যাইতে যাইতে শেষ পর্যায়ে আমি একলা ছিলাম। এইভাবে আমার চলতেছে। তখনকার এই হুজুরের জন্য খাবারের জন্য আমাকে মানে প্রতিদিন টিফিন বক্স নিয়ে আসা মানুষের বাড়ি বাড়ি যাওয়া লাগতো। দেখেছে আমি ছোট মানুষ ছিলাম, তো টিফিন বক্স দিয়ে রাতের অন্ধকারে, হাতে লাইটও ছিল না কোনো কিছু, খুব ভয় পাইতাম। রাতের অন্ধকার মারাত্মকভাবে খাবার নিয়ে আসার সময় যাওয়ার সময় এরকম মনে হইতো যে আমার এইমাত্র মনে হয় যে ভাগে ধরতেছে, বা এই ধরনের এইমাত্র মনে হয় যে কিছু একটা ভয়, খুব প্রচুর ভয় পেতাম। আর এই বিষয়গুলো কিন্তু আমি বাড়িতে বলার চেষ্টা করছি, কিন্তু আমার বাড়ি থেকে আমার আব্বা আম্মা এরা কেউ এগুলো কোনো গুরুত্বই দেয়নি। 1-1.5 বছরের ব্যবধানে পোলাপাইন গেলে যায়, অন্য মাদ্রাসা যায় হাফেজ শেষ করে পাগড়ি নিয়ে বের হচ্ছে। তখন আমার ভিতরে একটু কাজ মানে টেনশন হতো যে আমি কি করতেছি, তাহলে আমি পারতেছি না কেন। তাহলে নিশ্চয়ই আমার ব্যর্থতা। তখন আমি বাড়িতে খুব চাপ সৃষ্টি করলাম যে আমি এখানে থাকবো না, আমার এখান থেকে সরাও, অন্য জায়গায় দাও,
আমি তখনকার আব্বা রিক্সা চালাইতো, সংসার চালাইতে খুব কষ্ট হইতো, সত্যি কথা না। এখন তখন তো আর এই মেমোরি আমার কাজ করেনি যে আব্বা পারবে না দিতে, বা তখনকার সর্বনিম্ন বোর্ডিং ফি ছিল 270 টাকা। অনেক চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবে হচ্ছে না। আর আমি যখন যে মাদ্রাসায় পড়তাম তখন মাদ্রাসার ফ্রন্ট সাইডে একটা ছিল রাস্তা ছিল, এদিকে আব্বা তখন SBB রোড, ব্রিকসলিং রোড, এদিক দিয়ে যাতায়াত করতো আর কি। তো সবসময় টাকায় থাকতাম যে কখন আব্বা কখন আসবে? আব্বা যাবে। তো আব্বার স্ট্রাকচার দেখলে আমি বুঝি যে এটা আমার আব্বা। তখন হুজুরের অপেক্ষায় বলার অপেক্ষা করতাম না, চাষকে বাড়ি দৌড় দিতাম, দূরে রিক্সা দূরে পিছিয়ে দূরে দিতে ওরা অনেক দূর চলে দিতাম। গিয়ে পরে একটা ব্রিজ, সামনে একটা ব্রিজ থাকতো, ওই ব্রিজটার কাছে গিয়া তখন স্লো করতো, তখন সামনে দিয়ে দাঁড়াইতাম। কোনো কোনো সময় 1 টাকা, কোনো কোনো সময় 2 টাকা দিত, খুব খুশি হইতাম। আর তখন 1 টাকা 2 টাকার মূল্য ছিল। 1997 সালের শেষের দিক দিয়ে এসে আমি খুব চেষ্টা করলাম যে আমার এখানে আর সম্ভব না, পসিবল না। পরে বারবার কিন্তু আমি আসরের পরে, আমি একলা ছিলাম তো, আসরের পরে যখন খেয়াল করতাম হুজুর কোন দিকে যায়, হুজুরে যখন হাঁটতে কোনো দিকে ঘুরতে যেত, তখন আমি সুযোগ পাইলে মানে হাঁটতে 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 মানে ধরেন আমার গ্রাম উত্তরে, আমি দক্ষিণে হাঁটা শুরু করতাম। কারণ এদিকে গেলে সন্দেহ করবে, তখন উল্টা দিকে হাঁটা শুরু করতাম। যে সে মানে দক্ষিণ দিক দিয়ে গিয়ে তারপর উত্তর দিকে উঠতে। একদম অনেক দূর, 2-3 গ্রাম ঘুইরা তারপরে বাড়িতে যেতাম। আর বাইক গেলে তো ঠিকঠাক মতো দিতে খুব মারতো বাবা। হ্যাঁ, মারতে মারতে মানে এমন সময় থাপ্পড় দিয়ে ওদের কানে দিয়ে রক্ত ফাটে, মানে আহা। পরের দিন মা দিয়ে আসতো। তখন আমি কিন্তু বারবার বলতাম যে যদি তোমরা দিয়ে আসো সমস্যা নাই, কিন্তু বইলা দিয়ে আইসো যে আমার ওদের না মারে। বাড়ির দিনে কই আমার রাজি করাইতো, কিন্তু সামনাসামনি আইসা সারলে আসার পরে বলতো কি যে হুজুর এমন মারবেন মানে চামড়াগুলা আপনার আর হাড়গুলো আমাদের। হ্যাঁ, আমাদের গ্রামাঞ্চলে তো এটা ছিল যে শুধু হাড্ডিটুকু থাকবে, বাকিটুকু আপনার। হ্যাঁ, এইভাবে কয়ে দিত। আর হুজুররা কিন্তু এই সুযোগটাই কিন্তু নিত, এত পরিমাণ মারতো। আমি কিন্তু গায়ে মানে যতই মারতো, আমি কিন্তু এইভাবে ছাড়া আমি মানে শরীরে মানে মাইন নিতে পারতাম না। মারতে মারতে আমার এগুলো একদম ফাইটা রক্তাক্ত হয়ে যেত, একদম ঠিক এভাবে জোর জোর জোরে রক্ত পড়তো। কি বলেন? হ্যাঁ, এত পরিমাণ আমার মারতো। একলা ছিলাম পুরো মাদ্রাসা, তো হুজুর তখন চিন্তা করতো যে একলা যদি যায় তাহলে আমার খাবার আনবে কে, এই চিন্তা মনে হুজুরে করেনি, খুব মারতো। পরে ওখান থেকে না খেয়ে চলে আসলাম, আর যাবো না। পরে আইসা বাড়ির সামনে, আমার বাড়ির সামনে একটা নতুন মাদ্রাসা খুলছে তখন, ওখানে এসে কিছুদিন থাকলাম। পরে দেখলাম যে না, এখানে হবে না। পরে একটা মাদ্রাসা, মরিচা হাফিজা নামে একটা মাদ্রাসা ছিল, মানে আমার বন্ধু বান্ধব যারা ছিল সব ওখানে দেয়া, ওই মাদ্রাসা দিয়ে দেয়া মানে যাই এসে কিছুদিন পর দিয়ে হাফেজে বেড়ে যাচ্ছে। তখন ভিতরে খালি ফিলিংস হচ্ছে। তারপর লাস্টে একটা জিত করলাম, যদি আমি মাদ্রাসা আমার পড়াইতে চাও না, হয় আমার স্কুলে দাও, আর নাহলে ওই মাদ্রাসা নিয়ে ভর্তি করাও। তখন কাছে মানে বোর্ডিং ফি দিবে কেমনি, খাওয়াইবে কেমনি, টাকা দিবে কোথেকে। তা আমি কিছু, তখন আমি জানতাম যে ওখানে যদি লেখাপড়া করে যদি কেউ ফার্স্ট হইতে পারে তার জন্য বোর্ডিং ফি ফ্রি করে দেয়। আচ্ছা। তা আমি কিছু যদি আমার নিয়ে 2 মাস 3 মাস দাও, তারপরে আমি বাকিটা আমি দেখে নেব। তখনকার অনেক ই করার পরে একটা ছাগল না কি ছিল না জানি, মুরগি, আমার মনে নেই সঠিক, অনেক আগের কথা, বিক্রি করে দেয়া নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসলো। ওই যে মাদ্রাসার কথা আপনি বলছেন। জি, জি। মরিচা মাদ্রাসায় দেওয়ার পরে ওখান থেকে আসার সময় আমার 10 টাকা দিয়ে আসছিল আব্বা আর কি, আমার 1 মাসের খরচের জন্য জি। দিয়ে আসছে। তো এইভাবে যখনকার মাদ্রাসা যাই, যাওয়ার পরে আস্তে আস্তে ক্লাস করতে করতে ওখানে আমাদের একটা সিনিয়র ভাই একটা ছিল, মানে সে ছিল তখন 1 নম্বর বাতেন ভাই নামে, উস্তাদের নামও ছিল বাতেন। তো আমরা ওই বাতেন ভাইয়ের বিল্লাল ভাই হিসেবে ডাকতাম। জি। তখন দেখতাম যে প্রত্যেক দিন যখন সবক দেয় ফজরের টাইমে ওই সব সময় বাতেন আগে আগে যায়। আচ্ছা। বাতেন ভাই আগে আগে যায়, সব সবক দেয়। তো আমি এগুলা তখন আমি ওখানে যাওয়ার পরে আবার শুরু থেকে আবার আমার সবক দিল। প্রথমে কিছু নাজারা পড়াইলো, মানে হাফজোখানের একটা যে সিস্টেম আর কি, ওই সিস্টেমে বলে যে তুমি নজরা করো, করার পরে তোমাকে আবার নতুন করে সবক দেওয়া হবে। হাফ পৃষ্ঠারও কিছু অংশ কম মানে সবক মানে হ্যাফজ করতাম আর কি। করার পরে আমার কথা হলো আমি 5 লাইন দিব, কিন্তু অ্যাকুরেটভাবে দিব যাতে হুজুরের মন মতো হইতে পারে। আমার যে ওই যে ভিতরে একটা কাজ করতেছে, আমি হুজুররা চাই যে 1 নম্বর বলতে এটা কি 5 পৃষ্ঠা দিয়ে 1 নম্বর, এটা না যে মানে মানে একটা না যে সবক দিতে পারবে, ওগুলো দ্বারা হুজুররা কালেক্ট করে। তো এইভাবে দিচ্ছি, ভালো চলতেছে। এর মধ্যে 1 মাস কি 1.5 মাস পরে তখন একটা হয় মানে মাসিক একটা পরীক্ষা, মৌখিক একটা পরীক্ষা, বা যখন ওই যে 2 দিকে 2 উস্তাদ থাকে হাফজোখানার ভিতরে, এই পাশে একজন, ডাইন পাশে একজন, বাম পাশে একজন থাকে, 2 দিক দিয়ে দাঁড়ায় থাকে। তখন দাঁড়ায় সবাই পড়ে। তো আমি এইভাবে দাঁড়ায় সবিনে পড়ছি।
তারপরে হুজুর আরও প্রশ্ন করছে, মোটামুটি হুজুরের মনের ভিতরে ঢুকছি। তখনকে কয়, সামনের মাসে তোমার আব্বা আসলে তোমার আব্বার সাথে কথা আছে। ফজরের নামাজের আগে যারা সবক দিবে তারা কিন্তু তাদেরকে মানে ভালো ছাত্র হিসেবে গণ্য করে, বা ফার্স্ট টাইমে যারা দিতে পারে। তো দেখতাম সবসময় বাতেন ভাই তারপরে নাম দেওয়া হয়েছিল বিলাল ভাই, মানে বিলাল ভাই দিত। তখন ওখানে আমারও টার্গেট, আমি সবসময় যখন হুজুরের দিকে তাকাই থাকতাম, হুজুরে বইসে মানে টেবিলে বইসে কিন্তু মানে এভাবে একটা ইশারা করতো, ইশারা করলে মানে বাতেন দৌড় দিত আগে। তো মাঝে মাঝে মানুষ বাতেন যদি মিস করতো তখন আমি টার্গেটে থাকতাম, এভাবে মানে কোরআন শরীফের রেল বলে আর কি। তো আমি দৌড়িয়ে থাকতাম, যদি কোনো কাদা বাসস্ট্যান্ডে ইশারা দেওয়ার পরে যদি মিস করে তা আমি দৌড় দিব। আমার টার্গেট সব সময় প্রতিদিন আমার এই টার্গেটটা ছিল। আমি যখন টানা সবক পড়তেছি, যেখানে আটকাইবো ওইখানেই শেষ। অন্য অন্য মাদ্রাসায় কিন্তু একটু সুযোগ দেয়, আটকাইলে টান দিয়ে আবার পিছন দিয়ে টান দিয়ে দেয়, কিন্তু আমাদের ওখানে ছিল আটকাইলে শেষ। তো আমি যতটুকু চেষ্টা করছি মানে একটানা ওইভাবে বলার জন্য, হাফ পৃষ্ঠা হোক বা 4 লাইন হোক, 5 লাইন হোক, 10 লাইন হোক, সেভাবে। কিছুদিন পরে বাতেন ভাই মানে তার হ্যাপসও শেষ হয়ে গেল, মানে 30 পারা তার মুখস্থ হয়ে গেল। এই চান্স আমি পেয়ে গেলাম অটো। তখন থেকে প্রথমে ধরেন 4 লাইন দিলাম, এরকম মানে আধা পৃষ্ঠা দিতাম, দেওয়ার পরের থেকে আস্তে আস্তে 1 পৃষ্ঠায় চলে গেলাম। যখন 1 পৃষ্ঠায় চলে গেলাম, হুজুরের নজরে একটু ভালোভাবে ঢুকে গেলাম। ছোটোকালে মানে আমার বাড়ির লোকজনও প্লাস হচ্ছে যেখানে মাদ্রাসায় লেখাপড়া করতাম সেখানেও, স্কুলে যখন পড়ছি তখনও যে এরকম আমার চাওয়া নাকি সুরের মতো। আচ্ছা, মানে মানে এই কথাটা আমি ম্যাক্সিমাম জায়গায় শুনছি। বুলিং। হ্যাঁ, যে দেখেন তার চাওয়াটা তো সুরের মতো। আমার চাচা তবে আরেকটা ছিল, আমরা দুজনে ওই যে নির্বাচনী মিছিল হইতো, আমরা দুজনেই মানে আনন্দ করতে মিছিল করতাম, গেছিলে মানে ওরা দিত এরকম বিস্কিট, সুপার বিস্কিট, আর আমরা দিত একটা থাপ্পড়। এই জিনিসগুলো কিন্তু আমার খুব কষ্ট লাগতো। আর তোর দেখতে যাওয়া সুরের মতো, এই জিনিসটা আমি বহু জায়গায় শুনছি। খুব খারাপ, এগুলো বলা উচিত না। আর মাদ্রাসার ভিতরে আমার বেশি খারাপ লাগতো যে মানে আমার ওই মনের ভিতরে কিছুদিন পর একটু নাড়া দিত যে আমি পড়বো না। আমার মাদ্রাসা থেকে আমার বাড়ি এলো প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে। 2-3জন পোলাপাইন নিয়ে বস্তা দিয়ে আমরা গ্রামে গ্রামে চাল কালেকশন করতাম, চলে যেতাম। এই বস্তা মানে ফুল বস্তা হয়ে যেত। এই বস্তা আমরা ছোটো মানুষ, আমরা কিন্তু কাঁধে নিয়ে আসতে পারতাম না, কিন্তু নিয়ে আসতে বাধ্যমূলক, রিক্সাও তোলা যাবে না। ধান কালেকশন করতে গেলে আলাদা একটা ব্যাগ নিতাম, যে কিছু চাল কালেকশন করবো। চাল কালেকশন করা কিন্তু নিষেধ। আমরা চাল কালেকশন কইরা যারা ছাত্রবেলা থাকতাম নিয়ে দিয়ে লুক করে বিক্রি করতাম, লুকাইয়া বিক্রি করে একটু খাবার ভালো মন্দ খাওয়ার একটা চেষ্টা করতাম, অথবা রিক্সা ভাড়া দেওয়ার চেষ্টা করতাম। তো আমি কখনোই মানে পড়ার জন্য কখনো কোনো ওস্তাদের মার খাইনি। মার খাইছি জাউরামের লেগা। জাউরা কিন্তু 1 নম্বর ছিলাম, খুব দুষ্ট ভক্তিতে মানুষ ছিলাম। একদিন রাতে 9:30 মানে রাতের মানে পড়া স্টপ করলো, হুজুর এরকম বেদ দিয়ে বিয়াতে বিছানাতে বাড়ি দিলে, তখন পড়া বন্ধ হওয়ার পরে তো বলে দেয় যে 10 মিনিট খাবারের টাইম, 10 মিনিট প্রস্রাব পায়খানার টাইম, 10 মিনিট বিছানা করার টাইম। 30 মিনিট 30 সেকেন্ডে দিয়ে দিতে পারবে না, সব লাইট নিবে, শুয়ে পড়তে হবে। পরে মাদ্রাসার পাশে একটা পুকুর ছিল, পুকুরের উপরে বিশাল এক বিল, তার পাশে একটা খাল, ওখানে গেলাম। যাই আমরা প্রস্রাব পায়খানা করে আসি না, আমার এক ছাত্র ভাই মানে আমার জুতাটা লাথি দিয়ে নিচে ফালাই দিছে। ফালাই দেওয়াতে দিয়ে তো সব চলে আসছে, আমি জুতা খুঁজতে খুঁজতে আমার এসে লেট। আইসা তার অনেক খোঁজাখুঁজি করছে, লাস্টে শেষ পর্যন্ত পাইনি, পরে চলে আসছে। আইসা পরে যদি সব শুয়ে পড়ছে, আস্তে কাঠের দরজা ছিল তো, আস্তে আস্তে মানে নিচে দেখা যাচ্ছে কে করে কাঠ মানে দরজা আওয়াজ হয়েছে, আয় কে টাস করে লাইট জ্বালাইলো। হুজুর। হ্যাঁ, কে আসছে, কিন্তু মানে মিথ্যা কথাও তো বলা যাবে না, টাস করে হুজুর আমি। একেবারে মানে অন্তপক্ষে 20 থেকে 30টা মশারি টানা ছিল, সব ডিম মশারি বাইরে ছিঁড়া ফরাইছে আমার কাছে হুজুর। আইসা ছিল মানে একসাথে জোড়া বেত 4টা আনছে 2 হাত ধরা। ওই দিন রাতে মারতে 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 আমি একটা পর্যায়ে আমি পরের দিন কখন পড়ে গেছি বিছানায় আমি বলতেই পারিনি। আমার এই হাত এই সাইডগুলা মানে পাঞ্জাবি সব ছিঁড়া মানে রক্তাক্ত হয়ে গেছে, এত পরিমাণ মার দিছে। মানে কথাটা তো শুনবে যে কী কারণে দিয়েছে বা কেন দিয়েছে, ওই শোনার টাইম নেই। মারতে মারতে একদম মানে লুটে বেড়ে গেছি। ওরাতে যখন উঠছি উঠে সেটা দিয়ে যে হাত এগুলো আঙ্গুলগুলো আছে না এরকম ফুইলা এরকম কলা গাছের মতো হয়ে গেছে, একটা তার একটা এগুলো ফাইটটা রক্ত, ম্যাক্সিমামগুলো বাম হাতগুলোই হয়তো এইভাবে মার দেওয়ার সব ই করতাম।
সকালবেলা ওইটা সেটা ওই আগেকার মতোই আবার সবার আগে পড়া দিছি। পড়া দেওয়ার পরে যাক সবক দেওয়ার পরে ফজরের নামাজের সময় নামাজ পড়লাম, নামাজ পড়ে আইসা তখনকার সাত সবক অর্থাৎ একটা মানে পারা যখন মানে কোরআন শরীফ এক পারা যখন পড়ি যখন 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা প্রতিদিন সবক দিচ্ছি, এরকম করতে 3 দিন 4 দিন এটা যদি একসাথে হয়ে যায় এটার বলে সাত সবক। ফজর নামাজের পর পরে আইসা আধা ঘন্টার ভিতরে আবার ওইটা সিরিয়াল দেয় ফজর। এখানে আমার একটা ছোট্ট ইন্টারাপশন প্রয়োজন, কারণ অনেক বাচ্চাই আছেন যে এই ভিডিওগুলো দেখবেন, অনেক বাচ্চার বাবা আছেন যারা হয়তো মনে করবেন তার সন্তানকে আদরের সন্তানকে দিবেন এখানে হাফেজ হওয়ার জন্য। হাফেজের ব্যাপার বা হেফজ লাইনে পড়াশোনার এনভায়রনমেন্টটা এরকম কিনা। এবং আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ইদানিং কিছু কিছু ভিডিওস দেখি যে বাচ্চাদের উপরে এরকম মারধর হচ্ছে, এগুলো ফেসবুকে বিভিন্ন জায়গাতে কিন্তু সুপার ভাইরাল। তো প্রথম কথা হচ্ছে যে আমার নিজেরও মাত্র 10 দিন এই হাফেজি খানাতে যাওয়ার সুযোগ হয়েছিল, মাত্র 10 দিন আমি ছিলাম এবং 10 দিন পরে সামহাও আমার কন্টিনিউ করার সুযোগ হয়নি। সেখানেও আমি একটা দৃশ্য দেখেছিলাম, আমার মনে হয় আমি অনেক ভিডিওতে সেগুলো বলেছি, খুবই ভয়ানক দৃশ্য। তো এখন কথা হলো যে এরপরও তো বাংলাদেশের শত শত হাজার হাজার হাফেজ হচ্ছেন, প্রতি বছরই হচ্ছেন, এবং বাংলাদেশের হিফজ কোয়ালিটি কিন্তু ইন্টারন্যাশনাল মানের কোয়ালিটি, টপ মানে টপ মোস্ট 2-3টা যদি লিস্ট করা হয় তার মধ্যে বাংলাদেশ একজন। কিন্তু কথা হলো যে এই যে পরিবেশটা, এটা সব মাদ্রাসার পরিবেশ বা পুরো মাদ্রাসার পরিবেশ এটা বলা যাবে না, নিশ্চয়ই এটা বলা যাবে না। তবে হ্যাঁ, অনেক মাদ্রাসাতে এরকম, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুতরাং এই একটা ঘটনাকে সার্বজনীনভাবে না নেওয়ার জন্য আমি ইন্সপায়ার করবো, এবং একই সাথে এই ঘটনা যে ঘটছে না এটাও মনে করার কোনো কারণ নেই। জি, তারপর? জি, তখন আমি ওই যে সাত সবক দেওয়ার সময় যখন দিতে গেছি তখনকার হুজুরের একটু মানে ভালোবাসা আমার দিকে আসলো যে রাতে কি হয়েছিল। জুতা হুজুর জুতা হারাই গেছিল, আমি খুঁজে পাই নিজে লেট হয়েছে, কয় এগুলা তোরা ইচ্ছা করে করিস। যাই হোক পরে ব্যবহার করার পরে তখনকার ভিতরে ভিতরে একটু মানে রাগ উঠতেছে, এখানে থাকবো না। তখনকার আমার সম্ভবত 22 পারা চলে, আচ্ছা, 20 থেকে 22 পারের ভিতরে আইলে পোলাপাইন এগুলা করে মাদ্রাসাতে হয় পলায়। যেমন ম্যাক্সিমাম এই কাহিনীটা ঘটে আর কি। এটা আঞ্চলিক ভাষায় বলে যে 22 পারা তাইলে এটা শয়তানে ধরে। 20 পারা থেকে 22 পারা এই জায়গাটাতে আসলে এবং যারাই হাফেজ হয়েছে এই সেম কাহিনী অনেক সাথে ঘটছে। তখন কি করলাম, ওই যার সাথে আবার ঘটনা ঘটছে ওই এসে আবার আমার একটু তাল দিল, করলাম ভাগ্যা যাই মাদ্রাসা থেকে। পরে আর কি ওই যে ভিতরে শয়তানে কাজ করতেছিল, পরে গেলাম ওর সাথে বাইকে ওর বাড়িতে চলে গেলাম, যে সারাদিন থাকলাম। থাকার পরে বিকেলবেলা ওই আমার নিয়ে গেল কুমিল্লা ক্যান্টনমেন্ট সিনেমা দেখার জন্য। এই তখন আমি প্রথম সিনেমা দেখি। তো ওখান থেকে সিনেমা দেখে আইসা রাত্রে 9:30 বাজে ওর বাসায় ঢুকলাম, যে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে ওর আব্বা এসে বললো কি, চল তোদেরকে মাদ্রাসায় নিয়ে যাবো। তখন আমার ভিতরে একটু ভয় কাজ করা শুরু হইলো জি, যে হয়তো যাবে, ওরা তো সমস্যা নাই, কিন্তু আমার তো সমস্যা হয়ে যাবো। ওরা তো কিছুই বলবো না, কিন্তু মাইরা তো আমার একদম ফাড়াই লেব। দেখ অনেক জোর করে পরে নিয়ে আসলো। আসার পরে রাতে আর কি জোররা কিছুই বললো না। 11টা 11:30 দিয়ে এসে মানে একটা মোটরসাইকেল দিয়ে টান দিয়ে এসে পরে মাদ্রাসা দিয়ে গেলো। পরের দিন সকালবেলা সার্ভিস করে এরকম মাইট দিল আমার আবার, মানে সহ্য করার মতো না। পরে আমি এখান থেকে পরে আবারও ওই দিন বিকেলে আবার মানে রাত্রে চলে আসি, মানে পলয়া মাগরিবের টাইমে পলে চলে আসি। আইসা পরে বাড়িতে যাই না, কুমিল্লা চান্দিনাতে একটা জায়গা আছে আমার পুকুর বাড়ি আছে, ওখানে যে আশপাশে খালি ঘোরাঘুরি করতেছি। এর মধ্যে ওখানে আমার চাচাতো বোনের সাথে দেখা হইলো। পরে তারা সব দেখাইলাম, দেখা সে মানে মহিলা মানুষ তো খুব কান্নাকাটি করলো। পরে এখান থেকে ধরে বাড়িতে নিয়ে গেলো। 4-5 দিন থাকলাম। থাকার পরে আব্বা সবসময় দেওয়া যায়, আর নাহলে মাইনা সবসময় মাদ্রাসা দেওয়া যায়। যদি কোনো সময় যদি না করে চলে আসি বা ছুটিতে দেরি হয়ে গেলে 5 দিনে ছুটি দিল, 6 দিন থাকলাম, তখন আইসে বইলা দেওয়া যায়। তো ওই দিনকে আব্বার আসবে না, মানে আব্বা হয়তো মানে লজ্জায় আসবে না কি বা কি দেখি এরকম কিছু একটা কিছু। পরে মারা গেলাম, মানে কাঁদতে থাকলাম আর কি যে আমি আর যাবো না। পরে মানে না গেলেও আবার আব্বা মারবো দেখ দিয়া। পরে কি করলো আমার বড় ভাই আরেকজন সাথে নিয়ে আসলে। পরে মায় করলে কি ফুতে কাজ করিস, সেটা একটু বলে দিস যাতে না মারে। তো ওই দিন বিকালবেলা আইসা দিয়ে গেল। আইসা ঠিক আমার সামনাসামনি এরকম সামনাসামনি বসে আছি, এমন মায়ের মারবেন যাতে বাড়িতে না যেতে পারে। কে বললো এটা? আমার বড় ভাই। মানে মানে ওই যে আগের সেম কাহিনী, যে মাইরা মানে চামড়াগুলো মানে তুলে নেবেন, হাড্ডিগুলো বাড়িতে ফাটাই দেবেন প্রয়োজনে। হুজুর ওই দিন আর কিছুই বললো না। তো আমার ভাইও চলে গেল। বুড়াতে সবক দিলাম, সকালবেলা 7 সবক দিলাম, দিয়ে সেটা পরে তেলাওয়াত করতেছি দুপুরে আমুক্তা দেওয়ার জন্য।
তো এই সকাল 9টা বাজে ছুটি হয়, তো 8টার দিকে পরে আমার এরকম জ্বালানার সাথে মানে গ্রিল ইয়ে আছে দিয়ে এভাবে বান দিছে। মাদ্রাসার মধ্যে? আর বাচ্চারা দেখতেছে না এগুলো? হ্যাঁ, সবার সামনে এইভাবে 2 হাত বান দিছে। তাও কি মানে আমার উল্টাইয়া, মানে আমি উল্টাই বলতে কি মানে আমি ঘুরে আর কি, যে আমি গ্লাসে আমি যে ফেসটা হচ্ছে দেয়ালের দিকে? হ্যাঁ ফেসটা দেয়ালের দিকে এইভাবে বান দিছে আর কি, বান দিছে। তো অর্ধেক জীবন তো ওইখানেই শেষ। হ্যাঁ, আমি খুব ভয়ও পাচ্ছি। আবার বান দিয়েছে, হুজুর চলে গেছে। তখন ফুলাফাইন, আমরা তো সবার সাথে সবার একটা ইয়ে আছে, ফুলাফাইন দুষ্টামি করতেছে, কেউ কিছু আজকে তোরা ফাটাইবো, আজকে আমরা তুলবো, দুষ্টামি করতেছে। তো আমি ফুলাফাইনের দিকে হাসাহাসি করছে, দুষ্টামি করতেছি। এই টাইমে ওস্তাদ ঢুকছে, দুইকাশিরা এরকম এরকম বাঁশের মানে আমরা জিংলা মানে কঞ্চি যে যে বাসায় বলে আর কি, এরকম ঠিক এতগুলা এরকম ডেস্কের সামনে সাজায় রাখছে। মানে ওই অবস্থায় মারতে মারতে প্রত্যেকটা বেত ভাঙছে। আমি গায়ে মানে মাইন নিতে পারি না, আমার মানে পাছায় এগুলাতে মানে মিডির ভিতরে মাইর একদম লুজার। দিন যাচ্ছে, পরে একটা পর্যায়ে যখন কাছাকাছি গেছি, মানে শেষ করার কাছাকাছি গেছি, তখনকার সেমভাবে আরও একদিন মাইর দিচ্ছে, এটা আমার সঠিক মনে নেই। পরে আবারও চলে গেছি কুমিল্লা ক্যান্টনমেন্ট যাইছিলা, যে আপনার হচ্ছে কালাকচুয়া নামে একটা জায়গা আছে, ওখানে একটা তখন হেফখানা ছিল। ওখানে একটা মসজিদের মাগরিবের নামাজ পড়লাম, মাগরিব নামাজ পড়ে মানে হেফজখানার পাশে বসে রয়েছি। একটু পরে ওই জায়গার যে হাফেজ সাহেব আছে উনি ডাকলো, এই ডাইখানে আসো, এই তোমার বাড়ি কই? আমি বললাম যে আমার বাড়ি কুড়াখাল, কুমিল্লার দেবিদ্দার। কইখানে কি? পরে গেলাম যে ওখানে একটু মিথ্যা কথা বললাম যে আমি এতিম, যে এখন আমি হেফজখানা কিছু পড়ছি। যা তখনকার আমার 24 পারা মনে ছিল, 24 পারা 26 পারা ছিল। আমি তখন বললাম, ওখানে বলছিল 20 পারা, একটু কমাই বলা লাগে। তো 20 পারা বলার পরে তোমার বাড়ির থেকে মানে অন্তপক্ষে যদি তুমি এতিম হয়ে থাকো, খাতা বালিশ হোক বা কোনো তোমার চাচা হোক, যে হোক, যে কোনো একজন আইসা পরিচয় করে দিলে তোমারে আমরা ভর্তি করাবো। তো এবার পরিচয় দেওয়ার পরে আচ্ছা ঠিক আছে, তুমি আজকে থাকো, রাতে থাকো, খাবার দাবার খাও, সকালে একটা বাড়িতে যাইয়া কিছু বেডিং পত্র এলে তোমার আনতে হবে, আনলে তখন আমরা তোমরা ভর্তি করাবো এতিম হিসাবে। পরে বাড়িতে গেলাম, বাড়ি থেকে খাতা বালিশ নিয়ে আসলাম, আইসা পরে গেলাম, না তোমার গার্জিয়ান আসা লাগবে। পরে 2-3 দিন পরে আবারও পাঠাইলো বাড়িতে, যে সেটা আব্বারে আনলাম। আব্বারে আইন না, আব্বা পরিচয় দেয়নি, চাচা পরিচয় দিছি। দেওয়ার পরে এখানে কিছুদিন ছিলাম, 20 থেকে শুরু করে আবারও 28 পাড়া পর্যন্ত গেলাম। যাওয়ার পরে আগের যে মাদ্রাসা যেখানে মারামারিকে মারলো, ওখান থেকে পরে আবার খবর দিচ্ছে, বারবার খবর দিচ্ছে। কারণ একটা ছাত্র যখন 20-22 পারা বা 24 পারা 25 পারা পড়লে, এই ছাত্ররা কিন্তু হেফজখানার শিক্ষকরা কখনোই ছাড়তে চায় না। শেষ বিদায় দিয়ে পাকড়ি দিয়ে বিদায় দিলে মাদ্রাসার একটা সুনাম হবে, তাদের একটা টার্গেট থাকে। তো খবর দিল, খবর দেওয়ার পরে আমি আবার আসলাম। আসার পরে এইভাবে আগের মতো আর আমাকে মারে না। Senior তখন? হ্যাঁ, সিনিয়র হয়ে যাচ্ছে। আর প্লাস হচ্ছে হলো আমার মারার কোনো অপশন আমি রাখিনি। আমি তখনকার জন্য একটু বোঝা শুরু করলাম, মারার অপশন আমি রাখিনি, কারণ পড়া যা দেয় তার আগেই শেষ। যেটা মানে আমুক্তা হোক, স্বাচ্ছবক হোক, মানে বলার আগেই শেষ। আমি সর্বশেষ একটা কোরআন শরীফের 11 পৃষ্ঠা পর্যন্ত আমি সবক দিছি। 11 পৃষ্ঠা, 20 পৃষ্ঠায় এক পারা, আমি 11 পৃষ্ঠা পর্যন্ত লাস্টের দিক দিয়ে সবক দিছি। সবক বলতে কি একদিনে মুখস্থ? একদিনে মুখস্থ, একদিনে বলতে 1 ঘন্টায়। কি বলেন, এত দ্রুত করা সম্ভব হয়? হ্যাঁ, শেষ একটা পর্যায়ে গেছে, যারা হাফেজ হয় একটা পর্যায়ে লাস্টে কেউ 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা মানে দিনে মুখস্থ করে? মুখস্থ করে। মাগরিব থেকে এশা, মাগরিবের নামাজের পর থেকে এশার আজান পর্যন্ত এই সময়টাতে মুখস্থ করে, মানে সবক মুখস্থ করা। এই টাইমে মুখস্থ হয় বেশি। এটা হলো হুজুরদের কথাকে, এটা প্রত্যেকটা হেফজখানার সিস্টেম। এটা পরে আপনার 2000 সালে আমার হেফজ শেষ হয়ে গেল। 2000 সালের মানে 1 বছর 18 মাসে 19 মাসে আমি হেফজ শেষ করলাম ওইখানে গিয়ে। ওইখানে যা হাফেজ হয়ে আপনি বের হলেন, তখন বয়স কত আপনার? 15-16 এরকম। 15-16, আমারও সেটাই মনে হচ্ছিল। জি। যেদিন পাগড়ি দেয় আমার মাদ্রাসাত বিদায় অনুষ্ঠান হয়, 10 জন আমরা একসাথে, ওই মাদ্রাসার ইতিহাসে ওই বছরে 10 জন একসাথে পাগড়ি হয়, বিদায় হয় হেফজখানা থেকে। ওই 10 জনের ভিতরে আমি ইসলাম 2য় নম্বরে। সব ছাত্রদেরকে মানে বলে দেয় যে তুমি এখান থেকে মানে পাগড়ি দেওয়ার পরে অন্য একটা মাদ্রাসা যাই এসে তুমি 1 বছর 6 মাস 9 মাস তুমি শোনাবা, শুনলে তোমার ইয়াদটা ভালো হইব। কিন্তু আমার এইখানে থাকতে যেই পরিমাণ ইয়াদ হয়েছে, হুজুরের ডাইরেক্ট বলেছে তোমার আর অন্য জায়গায় শোনাইতে হবে না। আমি সর্বশেষ যখন হেফজ শেষ করার পরে সবিনা হইতো আর কি, প্রত্যেক বৃহস্পতিবার সবিনা হইতো। এই সবিনার দিন ফজরের থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত, এর ফাঁকে খানা দানা পড়সা পায়খানা নামাজ কালাম সবই হইতো। একটানা 25 পারা পর্যন্ত আমি শোনাইছি একদিনে? মানে 2 পার সবাই দাঁড়া থাকতো, মানে আমি একটা না। আমি যখন পড়া শুরু করতাম হুজুরা মনোযোগে থাকতো না, যে ওরা আটকানোর সুযোগ নেই, পড়তেই থাকতাম।
এমন একটা অবস্থা আমার শেষ পর্যন্ত আমার অবস্থা হয়েছিল। তো লাস্টে বললো যে তোমার আর শোনাইতে হবে না, তুমি এখান থেকে যাইয়া বিদায় নেওয়ার পরে তুমি যে একটা আলিয়া মাদ্রাসায় বা তুমি যেখানে ভালো লাগে সেখানে ভর্তি হয়ে যাও। তখন আমার মনের ভিতরে ইচ্ছা ছিল যে হাফজা শেষ করার পরে আমি একটু কিতাবখানা ভর্তি হবো, মানে কিতাবখানা ওই যে প্রথম যে মাদ্রাসা শফিক বের কথা বলছিলাম, ওনারাকে হাফজা শেষ করে তখন চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসায় ভর্তি হয়। আমারও ইচ্ছা ছিল খুব যে আমি কিতাবখানা যাবো, ভালো একটা আলেম হব, কিন্তু ওই যে আর্থিক অবস্থার কারণে কোনোভাবে মানে পারতেছি না। তখন হাফজা শেষ করার পরে মোটামুটি মনে হয় কিছুদিন বাড়িতে ছিলাম, 1 সপ্তাহের মতো। তারপরে আমি মারে গেলাম, মা আমি হাটাজারি মাদ্রাসায় ভর্তি হবো। তো এখানে ভর্তি হলে তো ব্যাপক টাকার ব্যাপার, চট্টগ্রামে হাটহাজারী। চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসায় ভর্তি হইব, দেখা যায় ওখানে সম্ভব না। পরে যে আমার ছাত্র ভাই আসলে শফিক ভাই, ওটা যোগাযোগ করলাম, কয় তুমি এখানে আসার পরে 2-3 মাস তোমার মানে দিয়া খরচ দিয়া চালাইতে হবে, তারপরে গিয়া ওই সুযোগ আসবে। তারপরে আমাদের প্রাথমিক যে খরচটা, কিন্তু এইটা দেওয়ার মতন ক্ষমতা ছিল না। পরে ঘুরে এসে সেই আলিয়া মাদ্রাসায় ভর্তি হলাম। পরে ক্লাস 4 মনে হয় ভর্তি 2001 সালে 24শে ফেব্রুয়ারি আমি তখন ওই মাদ্রাসায় ভর্তি হই। ভর্তি হওয়ার পরে আমাকে দিল একটা লজিং থাকার জন্য আর কি, যে মানুষের বাড়িতে থাইকা তখন মানে তাদের বাচ্চা কাচ্চা পড়াবো আর আমি নিজে পড়বো। তা আমি বাচ্চা কাচ্চার পড়াম হয়ে কি আর নিজে পড়বো কি, এর আগে তো আমি পড়িয়ে নি, এর আগে ক্লাস 2 পর্যন্ত পড়ছি, আমি নিজেই জানি না তো আমি ফোলাফাইন পড়াবো কিনা, নিজের কাছে একটা মানে আনিজি লাগতো। এভাবে 1 দিন 2 দিন ওই ফোলাফাইন আইসা জিজ্ঞাসা করে ছোট ছোট পিছিয়ে ফোলাফাইন আসলে এটা খুব আনন্দ করতো, ওরা মানে আমার সাথে মিশে গেছে আগে, আর আইসা খুব আনন্দ করতো আইসা পড়া, কিন্তু আমি নিজেই পারি না ওখানে পড়াবো কি। পরে আবার গেলাম ওই যে প্রিন্সিপালের কাছে, দেখলাম হুজুর আমার পক্ষে আমি তোর বুঝি না, কত হলে তোর এখানে হবে না, তোর একটা মসজিদে দিই, পাঞ্জাখানা মসজিদ, নামাজ পড়াবি আর সকালে বক্তব্য পড়াবি, ব্যাস। আমি এটা আমি পারবো, এটা সমস্যা নাই। নিয়ে দিলে ওখানে আরেক মসজিদে, গ্রামের নাম ছিল রাজা মেহার। তো দেওয়ার পরে ওখানে আমি মানে বক্তব্য পড়াই আর 5 ওয়াক্ত নামাজ পড়াই, মাঝে মাঝে আজান দিই, এই আমার ডিউটি। আর মাদ্রাসায় যাতায়াত করি। টুস করে কিছুদিন পরে জুমার নামাজের সময় ইমাম সাহেব আসেনি, আমার তো ফায়জামা গরম, মানে আপনার ভয় লাগতেছিল যে জুমার নামাজ পড়াতে এত লোকের সামনে কিভাবে নামাজ পড়াবো? নামাজ পড়া বা শুধু হাফেজ হইলেই যে ধরেন ওই যে নামাজের আগে যে খুতবা পড়ে বা ওয়াজ ওই করে, কনফিডেন্টটা কিন্তু অনেকের থাকে না। হ্যাঁ, কিন্তু ওই যে আমি কি কথা বলবো ওই জিনিসটা তো অনেক ভিতরে একটা, এই জিনিসটা তখন মানুষের বুঝাইতে পারতাম না। কিন্তু ঠিক আছে, 15-16 বছর বয়স এটা হতে পারে, এটা খুব স্বাভাবিক, টিনেজার বয়স, ওই কনফিডেন্সটা এখনো বিল্ড আপ হয় নাই। আমারও তো মনে আছে যে আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ডিবেট করতাম, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার্সে গিয়ে যখন ডায়াসে দাঁড়াতাম, তখন তো রীতিমতো হাত পা কেঁপে বরফ হয়ে গেছে আমি, এরকম ইভেন রেডিওতে আমি যখন 2006 সালে প্রথম হ্যালো বলছি অন এয়ারে, ওই সময় আমার মনে আছে ওই লিঙ্কটা দেওয়ার পরে আমার মনে হচ্ছিল পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত বরফ হয়ে গেছে। বাট এখন তো আমি ব্যক্তিগত জীবনেও এত কথা বলি না যত কথা ক্যামেরার সামনে বলি। তো এগুলো আসলে অভ্যাসের বিষয়, কনফিডেন্সের বিষয়। তো ওর আসলে ওই আইস ব্রেকিং স্টেজটা চলতেছিল। জি, তারপরে ওখানে কিছুদিন থাকার পরে এমনি একটা জুমা অনেক কষ্টে, মানে আগে প্রায় 2-3 ঘন্টা প্র্যাকটিস করে দিয়ে জুমা নামাজ পড়ালাম, পরে সেটা পরে আবার হুজুরের কাছে গেলাম, আমি বুঝলাম আমার এটা হইতো না। পরে নিয়ে আরেকবার এতে নিয়ে দিল লজিং মাস্টার, মানে লজিং হিসাবে ওখানে থাকলাম। ওখানে মনে হয়েছিলাম প্রায় 2 মাস 1 মাসের মতো থাকার পরে নিজেই খুঁজা পরে একটা মসজিদ বের করলাম, যাতে মানে জুমার নামাজ না পড়ানো লাগে, ওয়াক্তে নামাজ পড়াবো আর সকালে বক্তব্য পড়াবো। ওখানে ঢুকলাম, যে ইন্টারভিউ নিল, তেলাওয়াত নিল, নেওয়ার পরে ওখানে ঢোকার পরে ওখানে একটু ভালো একটা মিসিং হলো সবার সাথে। সকালবেলা বক্তব্য পড়াই আর যখন থাকি তখন নামাজ পড়ে, যখন না থাকি একটু চাপ ছিল না। এবং প্রত্যেকটা বাড়ির মানুষের সাথে আমার একটা সুন্দর একটা মিল হয়ে গেল। প্রত্যেক ঘরে 2 দিন করে খাবার। আচ্ছা, এইভাবে প্রায় মনে হয় 15-20টা পরিবার ছিল, ফ্যামিলি ছিল। তো কেউ খাবার দিয়ে যাইতো, আবার মানে ম্যাক্সিমাম সময় সবার ঘরে দেখাইতাম। তো মিষ্টি এমন অবস্থা হয়েছে যে আমি নিজের হাত দিয়ে মানে পাতিলটা খাবার খাই। এমনও সময় গেছে স্যার আমি একা খতনতারে পড়াইছি, যদিও একা খতনতারে পড়ানো ঠিক না, আমি একলা মানে খতনতারে পড়াইছি প্রতিদিন 20 রাকাত করে। হ্যাঁ। পরে একদিন 2002 সালের 9 নভেম্বর রোজ শুক্রবার, আমি দ্বিতীয় তারাবি ছিল মনে সম্ভবত, ওই দিন তারাবির নামাজ পড়লাম। তারাবির নামাজ পড়ে আইসা রুমে আসছি। তখন আমি ওই যে সকালবেলা যে মাখরাজ বা কোরআন শরীফ পড়তে শুদ্ধ করতে যেটা লাগে আর কি, ওগুলা জিনিস মানে ফোলাফাইন্ডে আমি যেভাবে পড়ছি ওদেরকে এইভাবে পড়ার চেষ্টা করতাম আর কি। তো এই নিয়ে খুব সাব সৃষ্টি করা লাগে ফোলাফাইন্ডে, তো আমি খুব সাব সৃষ্টি করতাম, ফোলাফাইন্ডেও মানে করতাম। তো ওর আগে তো কইতে হুজুর আমার লিখে দিবেন, অনেক পোলাপাইন আছে, মেয়েরা আছে, লিখে দিতাম। তো এইভাবে অনেকে লিখে দিছে, অনেকে দেয়নি।
আর বিশেষ করে যখন সবার সাথে মিশে গেছি প্রত্যেকের করে যে আগে যে আলিফ লাইলা চলতো, আমি নিজে যাইয়া সবার সামনে বসে আমি মানে যদিও তাদের মসজিদের ইমাম, কিন্তু সবার সামনে বসে আমি আলিফ লাইলা দেখতাম। এদের ঘরে সন্তানের মতো আমি চলাফেরা করছি। শীতকাল ছিল, পরে এসে মানে মানে ইয়ারা লেফটা গা দিয়া মানে বসছি, তখন এর মধ্যে 3টা মেয়ে আসলো। মানে আপনার হচ্ছে হলো কেউ কোনোটা 6-এ পড়ে, কোনোটা 7-এ পড়ে, বা কোনোটা ক্লাস 5-এ পড়ে। এটা আমার কাছে সকালে মক্তবে পড়তো। 3টা আইসা বলছে হুজুর আমার লিখে দেন, কেউ বলতেছে লিখে দেন, আমি বলছি, তোরা যা, আমি সকালে লিখে দেবো না। এর মধ্যে সব মানে 4জন আসলে 4জনে চলে গেল, একজনে ঘুরে আবার আসলো ফেরত। ওই মানে ওই ভিতরে মানে যখন ওই খাতাটা নিয়ে ঢুকতে টান দিয়ে বাইরের থেকে একজন দরজা আটকাই দিল। কোন ক্লাসে পড়তো মেয়েটা? ক্লাস 6-এ পড়তো। আপনারও তো বয়স বেশি না, 15-16 বছর বয়স। দরজা আটকাই দিয়েছিল। পরে কি করলো যে সিলে ফেলা শুরু করে দিল, লোকজন জড়াও করে ফেলালো যে হুজুরে কাম করছে। পুরা বাড়ির মানুষ একসাথে হইলো যে হুজুরে ধরা খাইছে। ওই সময় কি ফেসবুক ছিল না, বাইচা গেছেন? এখন তো অকাম হোক ভালো কাম হোক সব কামই হচ্ছে ফেসবুকে। হ্যাঁ, তারপর মানে আমার কোনো কথাই শুনতে ওরা রাজি না। মানে অর্থাৎ যেই ঘটনাটা ঘটাইছে তার সাথে আমার একটু দ্বন্দ্ব ছিল আগের। মানে যে বাচ্চা মারামারি যখন মক্তবে পড়তো, বাচ্চারা মারা না উস্তাদরা, ওই মারামারি তার সাথে আমার একটা দ্বন্দ্ব হয়েছিল। আচ্ছা, অত সেই ওই দ্বন্দ্ব রেস দিলে মনে হয় এরকম কিছু করছে। কিন্তু এটা তো মেয়েটারও লস, যে মেয়েটা এটা করছে সে মেয়েটারও তো লস। এই মেয়েটাকে আপনাকে পছন্দ করতো বা এরকম কোনো কিছু? না 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 না, ওরকম কিছু না। আচ্ছা, তো হুজুর ধরা পড়ছে, কার সাথে ধরা পড়ছে? মেয়েটার সাথে ধরা পড়ছে। মেয়েটার সাথে ধরা পড়ছে। তখন আইসা তখন এরকম করতে মানুষ ধরা করতে প্রায় রাত 12টা বাজে। আর যিনি জুমার নামাজ পড়াইতো তিনি হইলো আমার আর ছাত্র ভাইয়ের আব্বা। মানে ওই লোক উনি কিন্তু আমার খুব আদর করতো, মহব্বত করতো, যেহেতু তার ছেলের সাথে আমি লেখাপড়া করছি। ইয়াসিন হুজুর নাম। তখন ওই ইয়াসিন হুজুরে ডাইকে নিয়ে আসলো। যাই সে পরে এসে হুজুরে বুঝার চেষ্টা, হুজুরে আবার ইয়ে করলে কি এগুলো কিছুই না, বাদ দাও, বাদ দিয়া তারা তার মতো যাইতে দাও, নাহলে তারা আমরা এখান থেকে বের করে দাও। তো আপনাকে হ্যাঁ, মানে আমার কথা বলতেছে তারা এখান থেকে বের করে দাও, সবাই সামনে ওই মতো চলে যাক। হ্যাঁ, চলে যাক। কিন্তু ওই হুজুরের কথা আর ওনারা শুনলো না, কেউ না শুনে ওনাদের কথা হলো বিয়া, মানে একসাথে পাইছি বিয়া পড়াইতে হবে। আচ্ছা, ঠিক আছে। তখন ওনারা চলে গেল, যে তারা সালিশ বসলো, মানে যে তাদের রানিং মেম্বার ছিল। আইসা পরে সালিশ বসলো, বসার পরে মানে আলোচনা সব শুরু করলো যে কি দিয়ে কি হয়েছে, ঘটনা তো শোনা লাগবে, একবারে ডাইরেক্ট বিয়া পড়াইতে পারবে না। তো জিজ্ঞাসা করলো, আমার কোনো কিছু জিজ্ঞাসা করছে না, ওরা ডাইকা নিয়ে আসছে যে এই তুই ওখানে গেছিস কি জন্য? আমি হুজুরের কাছে গেছি, মা কাছে। মেয়ে পড়া হলে হাফ প্যান্ট পরা, যে আগে কিন্তু মেয়ের বয়স লম্বা বড় পড়াও, কিন্তু মেয়েরা কিন্তু হাফ প্যান্ট পড়তো। আর তার কিছুদিন আগে মানে তখন একবার ঠাল্লা মাথা, মানে চিলি বাসায় মানে মাথা করে ফেলছে। হ্যাঁ, ওই যে ইয়া ফক্স হয়েছিল আর কি। ওকে, মানে তখন একেবারেই মানে ছোট। হ্যাঁ, পরে কয় তুই ওখানে কি জন্য গেছিস? আমি হুজুরের কাছে মাখরাজ লেখে আনতে গেছি। ও সত্য কথাই বলছে, তোর হুজুর কিছু করছে? না, কিছুই করেনি। কাহে বালাকে রাখো, ওরে খুব চাপ সৃষ্টি করছে, না কিছু করেনি। তখন সিদ্ধান্ত হইলো যে না, তাহলে ওরা সবাই সম্মানে ছেড়ে দাও। এই মৌলবী তুমি জাগিও, তুমি সকালেটা যাও, ঘরের সিদ্ধান্ত করছো সকালেটা চলে যাবো, তোমার এখানে থাকার দরকার নাই। তুমি ভালো হইলে এরকম আর কিছু ঘটতো না। তো আমি তো মনে মনে খুশি, যা হইব ইজ্জত যাইতে পারবো। যখন এই কথা কইয়া মেম্বার চলে গেল, ওই যে বলা পাইন না কোনো কাহিনী ইতিহাস নাই, বিয়া পড়াইতে হবে, এদের সিদ্ধান্ত হলে বিয়া পড়াইতে হবে। আর কি এখন তো দেখতেছি যে মানে মাইট ধরে আয়োজন চলতে আছে, যেন মারবে, মাইরা দিলে একদম বিয়া পড়াবি, এরকম একটা প্ল্যান তাদের ভিতরে। পরে আমার জিজ্ঞাসা করতেছে, এই মৌলবী মোল্লা তুমি কি কও? তা আমি কি কমু? আপনি যারা নিয়ে আপনারা ঘটনা গড়াইছেন, ওই মেয়ে যদি বলে যে না আমার কিছু করে নেই বা তার সাথে আমার কিছু হয়নি, কারণ হওয়ার মানে চান্সে নাই। যারা নিয়ে ঘটনা ঘটানো চাইছে, আমি কিন্তু ওখানে একটা মেয়ের পছন্দও করতাম, ওরই চাচাতো বোন, আর ওইটার পিওন ছিল। তো এখানে তার কিছু হওয়ার সুযোগ নাই। পরে তাদের সিদ্ধান্ত হলো তোমার বিয়ে পড়তে হবে এখানে। পরে আমি একটাই কথা বলছিলাম, আমার যতটুকু মনে আছে, যে আপনি বিয়ে পড়াইবেন ঠিক, এটা যে টিকবে তার কি গ্যারান্টি আছে? আমরা মারবেন তাহলে কাজ করে মাইরা, যদি আমার মনে হয় যে আমার মারলে সুবিধা তা মারেন, আমরা যদি আপনারা কাজ করেন, আমরা মা বাপরে খবর দেন, আমার বাইন্দা রাখেন দরকার হয়। যেন আমি যে আমার গার্জিয়ান আসলে তখন কিন্তু একটা সলিউশন বেরোবি, যে একটা রান্না হয়তো একটা আপনি দইরা আপনি বিয়ে পড়িয়ে দিলেন, এটা তো হলো না, ওই সুযোগ তারা দিবে না। পরে রাইতে আয়োজন করা, পরে মানে বিয়ের আয়োজন করলো। তারা এদিক দিয়ে বিয়ের আয়োজন করতে করতে বিয়েও পড়াইলো, 5 মিনিটের মাথায় সবার আবার খাবারও বিতরণ শুরু করছে। যারা উপস্থিত ছিল প্রত্যেককে আবার হাঁসের মাংস দিয়ে খাওয়াইছে। তার মানে আগে থেকে রেডি ছিল? তাইলে ওটা তো অবশ্যই। আপনি কত বছর বয়সে বিয়ে করেন? তখন আমার 16+। আর মেয়ের বয়স? মেয়ের বয়স 13 কি 12 এরকম মনে হয়। একবারে নিখাত বাল্য বিবাহ দুই পক্ষ থেকেই?
জি বিয়ে করার পরে মোটামুটি যাওয়ার পরে 1 বছর বেকার ছিলাম, পরে আবার এই মসজিদে আইসা কন্টিনিউ মানে ইমামতি শুরু। পরে আচ্ছা। রাত্রে যখন তারাবি পড়াইতে যাই, মসজিদে মুসল্লি 2টা ভাগ হয়ে যায়, ও মানে কেউ মনে করে নামাজ পড়া যাবে আর কেউ মনে করে নামাজ পড়া যাবে পড়া না যাবে না। হ্যাঁ এই হুজুরের পেছনে। হ্যাঁ নামাজ পড়া যাবে না। তখন আমি একটু একটু অপমানিত হইলাম, পরে আমি বললাম যে ঠিক আছে আমি নামাজ পড়াবো না। পরের দিন এই আলিয়া মাদ্রাসা আছে ওখানে প্রিন্সিপালের কাছে গেছে, যাই এসে পরে ওই এরাই 4-5 জন মিলে গেল যে ওনার পিছনে নামাজ পড়া যাবে কিনা। তো উনি ডাইরেক্ট একবার বলে দিছে যে ঠিক আছে, যে মানে আমি পুরা ঘটনা জানি, এর পিছনে নামাজ পড়া যাবে। তারপরে আমি পুরা মাসে নামাজ পড়াইলাম। তারপরে রমজান ঈদে বাড়িতে চলে গেলাম। ঈদের পরে তারা মানে যে আনুষ্ঠানিক বিয়ে ইয়ে করে না, যে বরযাত্রী দিয়ে একেবারে এইভাবে দিয়া পরে বউ তুলা বাড়িতে নিয়ে গেল। পরে একটা মসজিদে কিছুদিন চাকরি করলাম, মানে একজনের কিছুদিন চাকরি করলাম মানে গ্রামের পাশেই। জি ওখানে প্রায় মানে 2 মাস ছিলাম। ওখান থেকে আবার এসে কিছুদিন বেকার, বেশ কিছুদিন বেকার থাকার পরে তখন আব্বা আম্মার সাথে মানে বউয়ের সাথে বা সব কিছু মিলে একটা মানে ফুল পেরেশানি আমার চলতেছে। তখনকার আমি আমার মানে ঠিকমতো একটা লুঙ্গি পরার মতো সেই পরিবেশ আমার ছিল না। কোনো একটা পর্যায়ে এসে তখন আমার একটা মানে আমার মানে বাইরা মানে আমার ওয়াইফের মানে বড় বোনের জামাই, সে মানে চাকরি করে, তখন তারে ফোন দিলাম, তার সাথে যোগাযোগ করলাম। তখন সে কথা বলে ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো, তুমি নরসিংদী চলে আসো। পরে আমি বাড়ির থেকে 30 টাকা না বা 25 টাকার মতো নিয়ে পকেটে নিয়ে নরসিংদী আসছি। এই আল্লাহ রাস্তা চাইতে চাইতে নরসিংদী চলে আসি। আইসা 1 মাস মানে সাইডে থাকি। থাকার পরে ওখান থেকে 1 মাস পরে যখন আমার সাইট শেষ হয়, তখন নরসিংদী পলাশের একটা প্রকল্প চলতো। তো আইসা 1 মাস পরে আমি যখন ঢাকা অফিসে আমাদের অফিসে ঢোকার পরে ওই মালিক সামনাসামনি দেখে আমার এমনি জড়াই ধরলো, মানে আত্মীয়, সে হলো আমার ওয়াইফের আপন ফুফাতো ভাই। মানে তার সাথে একটা ভালো একটা মহব্বত সৃষ্টি হয়। পরে বলে যে তুই হুজুর মানুষ, তুই মাঠের কাজ পারবি না, তুই কম্পিউটার কাজ শিখ। তখনকার আমার অটোকেটে কাজ শেখায়, অটোকেট ডিজাইন মানে ড্রয়িং ডিজাইন যেটা বলে, খাল খনন, ব্রিজ কালভার্টের রেগুলার ড্রয়িং ডিজাইন আমার কাজ শিখায় আমি কন্টিনিউ করতে থাকি। তখনকার আমার বেতন ধরে এলো 1500 টাকা। আচ্ছা 1500 টাকা বেতন ধরে 1500 টাকার পর যখন আমি আইসা 1 মাস কাজ করার পরে আমার বেতন দিল 1 মাসের ভিতরে আমার 1000 টাকা প্লাস করে দিল। 1500 থেকে 2500 টাকা বেতন হইলো। তখন আমি তো খুশিতে, যেখানে আমার 700 টাকা এখানে 2500 টাকা বেতন শুরু হলো। আর স্যার কি করতো যে মানে 2500 টাকা বড় বিষয় না, এই ধরেন 2 দিন 1 দিন পর পরে হাতে মোট করে টাকা দিত, 500-1000 করে টাকা দিতে হুদেই, যে তোর বউর এটা কিনে দিস, বাড়ি যাওয়ার সময় এটা দিস সেটা দিস, এইভাবে করে টাকা দিয়ে আমার দিত। তখন আমার ভিতরে একটা মানে মানে মনে হচ্ছে আমার সামনে ভালো কিছু আসতেছে, এরকম একটা শুরু হইলো। তখন তার কিছুদিন পর যখন অটোকেটে কাজ শেষ করলাম, তখন বেতন আমার ধরে দিলে 1 বছর ঘুরতে না করতে আমার বেতন হয়ে গেল 3500 টাকা। তখন ভিতরে তো একটা মানে শুরু হয়ে গেল, মানে আনন্দ রমরমা একটা অবস্থা শুরু হয়। তার কিছুদিন পরে আমার ঠিক 1 বছরের মাথায় আমার বললো কি, তুমি তোমার আমি সার্ভেয়ার বানাবো। সার্ভেয়ার আমি কিন্তু আমার লেখাপড়া নেই, আমার কি কয় তুই পারবি। তখনকার উস্তাদ যারা আসছিল তখনকার তাদের ডাকছে, ডেকে সেরা কয় যে এই আর মাঠে নিয়ে কাজ শিখাবা। পরে গাইবান্ধার কাছে ছেলে ছিল রিপন নাম, ওর সাথে আমার মানে বন্ধুত্ব সম্পর্ক ছিল, তার দোস্তকে ডাকতাম আর কি। কত দোস্ত, তোর দোস্তর লেগে যাবে এসে এই টোটাল স্টেশন কাজ শিখাবি। টোটাল স্টেশন যেটা দিয়ে আপনি জমি প্লাস হলে রাস্তাঘাট মেজারমেন্ট দেয়। তারপরে আমার বলে তুই পারবি, আমি কি পারবো, কয়দিন ভিতরে শিখবি ক। আমি স্যার আমার 3 মাস সময় দিবেন, 3 মাসের ভিতরে আমি মাঠে কাজ করে আমি দেখাবো। কথা ঠিক আছে। আমি মাত্র অনলি 1 মাস 13 দিনের টোটাল স্টেশন মেশিন নেওয়া, আমি তখন সার্ভে কাজ শুরু করি। ওই সাথে কাজ শিখা আমার প্রথম সাইট ছিল বনানীতে একটা বাড়ি মেজারমেন্ট দিই, মানে 6 তলা একটা বাড়ি মেজারমেন্ট। তখন বাড়ি করে নিয়ে মানে অনেক মানে সেমি ফাঁকা ঘর ছিল, 6 তলা একটা বিল্ডিং বানাবে, তখন এটা সার্ভে করি আমি। তো এইভাবে করতে করতে যখন মাঠের কাজ শুরু করলাম, তখন কত ধরেন আমার ইনকাম শুরু হয়ে গেল। যেখানে যাই 500, 1000, 1000 মানুষ টাকা দিচ্ছে। তার কিছুদিন পরে আমার কি বললো, লেভেলের কাজ করতে হবে, যেটা দিয়ে মানুষ টাকা ইনকাম করে আর কি। খাল খননের কাজ, রাস্তার কাজ, যে তুমি এই কাজটা করবা। আরেক ওস্তাদের লেগে দিল, তখন প্রজেক্ট ছিল কুমিল্লা 2010 সালে। ওই ওস্তাদের থেকে 23 দিন থেকে আমি লেভেলের কাজ কমপ্লিট করলাম। লেভেল বলতে কি বোঝায়? এটাতে মানে আপনার হচ্ছে উঁচু নিচু যে খাল কাটার আগে একটা প্রিয়র্ক মেজারমেন্ট দেয়, মানে এটা সার্ভে করে আর কি। প্রিয়র্ক মেজারমেন্ট মানে এটা এটাতে ড্রয়িং ডিজাইন। আপনি যে এজেন্সির হয়ে কাজ করছেন এটা কি গভর্নমেন্ট এজেন্সি নাকি? না আমার ছিল প্রাইভেট কোম্পানির হয়ে কাজ আমাদের করতেছেন? এখানে টেন্ডারের কাজ নিত আর কি, টেন্ডারে গভর্নমেন্টের কাছ থেকে কাজ নিতে। জি। তখনকার আমি যখন এই লেভেলে কাজ শিখি, লেভেলে কাজ শেখার পরে তখন আমার ডাইরেক্ট প্রকল্প দিল ময়মনসিংহ। তখন যখন লেভেলে কাজ শুরু করি, তখন ধরেন আমার ইনকাম শুরু হয়ে যায়।
কারণ বেতনও বাড়তেছে, দিক দিয়ে আবার সাইডে যাচ্ছি, প্রতিদিন টিডি দিচ্ছে, এখান থেকে টাকা থাকতেছে, যখন সাইডে যাই, কারণ যেহেতু এটা খাল খননের ব্যাপার, এখানে কিন্তু অনেক অনেক টাকার ব্যাপার স্যাপার আছে, মানে ঘুষ উপরি 2 নম্বরই ঘুষ যেটাকে বা বলে। যেটা বলা হয় আর কি। তখনকে আমি কাজ করি, মানে আমার টাকা ধরা দিয়ে দিই। মানে আস্তে আস্তে আপনি বেলাইনে যাচ্ছেন, সোজা কথা যেটা বলে। একবারে লাইন উচ্চিত হচ্ছি, টাকাওয়ালা হচ্ছি, এক কথা আছে, টাকা আস্তে আস্তে আমার মানে গ্রাস করে ফেলাইতেছে। তখন প্রতিদিনই মনে করেন যে কোনো না কোনো সাইডে যাচ্ছি, 2,000-5,000 টাকা পাচ্ছি। ওই সময়টা থেকে প্র্যাকটিস বন্ধ একদমই, কোরআন শরীফ থেকে দূরে। হ্যাঁ, 2008-এর পরে কোরআন শরীফ শেষ। এটার জন্য আফসোস লাগতো না যে হ্যাঁ আমি সরে যাচ্ছি? আমি টাকার নেশায় পড়ে গেছিলাম স্যার। কারেক্ট। আমি টাকার জন্য কষ্ট করছি, আমার টাকার জন্য আমার ছেলে আমার নিজের সন্তান মারা গেছে, টাকার জন্য মা বাবার মার খাইছি, টাকার জন্য বউর কথা শুনছি, টাকার জন্য শ্বশুর বাড়ির কথা। আমি 5 টাকার জন্য স্যার শ্বশুর বাড়ি যেতে নেই। 5 টাকার জন্য? 5 টাকার জন্য, যে 5 টাকা দিয়ে 1 ঘন্টা সাইকেল ভাড়া নিব, সেই সুযোগটা আমার হয়নি। 60 টাকা ঘন্টা ছিল স্যার। অর্থই সকল অনর্থের মূল। গল্পটা কিন্তু এখন পর্যন্ত একটা রিদমে ছিল, খুবই বেসুর একটা রিদম এখন থেকে শুরু হচ্ছে। কতটুকু আপনি নিতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। প্রথমে যখন আমি খালের কাজ শুরু করি, তখন বিভিন্ন জেলায় যাচ্ছি, খালের টেন্ডারের কাজ হচ্ছে, এগুলা কাজ প্রি ওয়ার্ক সার্ভে করি, পোস্ট ওয়ার্ক সার্ভে করি, যেখানে যাচ্ছি সবাই খালি টাকা টাকা ছাড়া ওখানে কোনো কথা নেই। দিনে রাইতে তখনকার আমার যে বস ছিল, উনি আমার যথেষ্ট সুযোগ দিছে। তখন আমার এরিয়া ছিল ময়মনসিংহ, এখন বর্তমান যে ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগ, আর হচ্ছে চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম বাদ দিয়া, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এই সব কটা ডিস্ট্রিক্ট আমি একসাথে, সব কটা আমি একা হ্যান্ডেলিং করতাম। মানে 3টা বিভাগ আমি একা হ্যান্ডেলিং করতাম, সারা দেশ থেকে খালি দূরে দূরে করতাম। এই জেলায় 2 দিন, ওই জেলায় 2 দিন, এরকম যেখানে যাচ্ছি সব জায়গায় খালি টাকা আর টাকা। তখন আমার টাকা ধরা দেওয়া শুরু করলো। তখন আমি কি করতাম, দেখছে 1 মাস পরে বা 2 মাস পরে আমাদের কাছে 20-50 হাজার টাকা, 1 লাখ টাকা জমছে, তখন আমি 1 লাখ টাকা লোন নিতাম, মানে এনজিও থেকে লোন নিয়ে টাকাটা বাড়াই আমি জমি রাখতাম। পরে আবার ওই ডাবল কিস্তি দিয়ে কিছুদিন পরে আবার শোধ করে দিতাম। তার টাকা তো আমার কাছে অ্যাভেলেবেল আসতে আছে, তখন এরকম করে করে আমি টাকা জমানো শুরু করে দিলাম। টাকার প্রতি আমার ফুল নেশা হয়ে গেল। আমার ওয়াইফ আবার গরুই করতো, যে সেও গরু পালতো, যে 4টা করে গরু বা 3টা করে গরু এরকম করতো, সে গরু বিক্রি করতেছে, লাভ আসতেছে, এরকম করতে একটা সময়কে আমার টাকার একটা মানে মানে পাহাড় হয়ে গেল। ছোটখাটো? হ্যাঁ, মোটামুটি। মানে ওর জায়গা থেকে পাহাড়ি আসলে? হ্যাঁ, আমার জায়গা থেকে যেখানে 1-1.5 হাজার টাকা বেতন, সেখানে লক্ষ লক্ষ টাকা জমে গেছে ঘরের মধ্যে। যে এইভাবে চলতে চলতে যখন একটা পর্যায়ে হলো, তখন লাস্টে 14 সালের ঠিক শেষের দিক দিয়ে এসে আমার বসের সাথে একটা গ্যাঞ্জাম হয়, আমি চাকরি ছেড়ে দিই। চাকরি ছেড়ে দেওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে যেদিকে যাচ্ছি, দোকানপাটে বসি, 10-15 জন আমার সাথে থাকে, বন্ধু বান্ধব অভাব নাই। তখন আব্বার কাছে হিরো হয়ে গেলাম, বাপ্পার কাছে হিরো, ভাই বোন তো সবার কাছে আছে। আমি অজস্রভাবে টাকা যেরকম ইনকাম করছি, এইভাবে মানুষ কিন্তু সরাইছি ছিটাইছি। আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে তখন আমি যাই কি করলাম, প্রায় 5,50,000 টাকা করে 4টা সিএনজি নিলাম। জি। নিয়ে সেটা পাশাপাশি আমি নিজেও ড্রাইভ করা শিখলাম, নিজেও মানে সকাল বিকেল একটু করে চালাচ্ছি। ওইরকম করতে হতে পাশাপাশি আবার একটা পার্টসের দোকান দিলাম। কিসের পার্টস এটা? ওই সিএনজির পার্টসের দোকান। সিএনজির পার্টস, ওকে। সিএনজির পার্টসের দোকান দিলাম, দিয়ে সেটা আমার সময়টা মোটামুটি ভালোই চলতেছিল। তখন আমি সিগারেট খানা ধরি স্যার। নামাজ কালামও কি ছেড়ে দিয়েছেন ওই সময়টাতে? হ্যাঁ। আচ্ছা, আমি জাস্ট এই প্রশ্নটা করার জন্য করছি। হ্যাঁ, এটা আপনি আপনার মতো করে, আমি জানি আপনি খুব সৎ সাহস নিয়ে আজকে এখানে গল্পগুলো বলছেন, এবং আপনার জীবনের মতো গল্প হয়তো হাজার মানুষের জীবনের গল্পের সাথে মিলে যাবে। আপনাকে যখন এই মুখস্থ করানো হচ্ছিল কোরআন শরীফটাকে, এটা যে একটা অমূল্য সম্পদ মুসলমানের জীবনে, এগুলো কি শেখানো হতো নাকি শুধু মুখস্থই করানো হতো? শুধু মুখস্থ। এই যে এটা যে একটা অসাধারণ কাজ, এইটা যদি সে না মনে করে, যদি মনে করে যে এটা একটা মানসিক টর্চার, এটা একটা ফিজিক্যাল টর্চার, কেন করছে আমি জানি না, এটার মূল্য কতখানি এটা আমি জানি না। ধরেন আপনাকে আমি একটা অসম্ভব মূল্যবান জিনিস দিয়েছি, কিন্তু আপনি সেটার মূল্য কি জানেন না, বা সেটার মূল্য আপনি মূল্যায়ন করতে জানেন না, তাহলে তো আপনি ওইটা আপনার কাছে গিয়া কাজ হবে না। আমি এটাই বলতেছিলাম যে যেই মানুষটা আপনি নামাজ পড়ালেন, যে মানুষটা আপনি ইমামতি করলেন, যে মানুষটা আপনার পুরোপুরি একটা হুজুর জীবন ছিল, সেখান থেকে আপনি আস্তে 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 ক্রমান্বয়ে দূরে সরে যাচ্ছেন, এবং আপনার ভিতরে যেইটা আপনাকে জোর করে হোক বা যেভাবেই হোক না কেন, যে একটা পরিবেশের মধ্যে শেখানো হয়েছে, ওইটা সামহাও ওইটা কাজ করছিল না। এখানে ওনাকে মূল্যায়ন করেন না, এটা অনেকের জীবনে ঘটে, আমি আপনি অনেকের জীবনেই ঘটে, এবং এটার পেছনে নিশ্চয়ই কিছু কারণ থাকে। হ্যাঁ, এবং এই কারণগুলো অনেকখানি সাইকোলজিক্যাল, অনেকখানি পরিবেশগত। ইমান একটা খুবই মানে শক্তিশালী জিনিস, এবং এটা আসলে প্র্যাকটিসে না রাখলে কিন্তু এটা বিপজ্জনক।
আর ভুল তো মানুষের দ্বারাই হয়। আমি আসলে ইরানে কথা বলতে গেলে অনেকেই হয়তো মন খারাপ করবেন, যারা আসলে অনেক ইসলামিক স্কলার আছেন তারা এই বিষয়ে ভালো বলতে পারবেন, বাট এগুলো হচ্ছে আমাদের সমাজে, যে কারণেই হয়তো বা আমার এই প্রশ্নটা করা। জি, তো তখন আপনি নামাজ কালাম থেকেও দূরে সরে গেছেন জি, নামাজ কালাম তো দূরে সরে গেলাম। এবং টাকা পয়সাও আপনার প্রচুর আসতেছে, হ্যাঁ। সিএনজি নিয়ে হ্যাঁ, আছেন, CNG তখন এই স্মোক CNG করা শুরু করেছেন। জি, সৌদি সিগারেট টিকিট আনতে পাঠাইতো বাইরে, আনার পর সিগারেট নিয়ে আসার পরে ওনারা বেশ কাট খেলতো, তখন আমার বলতো যে সিগারেটটা জ্বালাই নিয়ে আসো চুলের থেকে, আনার সময় একটা টান দিতাম। এরকম করতে করতে আমি যখন সিগারেট কেনা শিখা যাই, তখন আমার ওয়াইফের সাথে এই সিগারেট নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হয়। প্রতিনিয়ত মানে তার সাথে আমার এটা নিয়ে চলতেই থাকতো, আর সে যেটা শুরু করে সে থামতো না। আমি প্রতিদিন ভোর 4টার সময় উঠতাম, ওইটা সেটা নিজে গাড়ি নিয়ে বের হইতাম, 2 ঘন্টা 3 ঘন্টা সকালবেলা ভোরবেলা গাড়ি চালাইতাম। আপনি নিজেও চালাইতেন? হ্যাঁ, চালাইতাম। এখানে 400-500 টাকা ইনকাম করতাম। ইনকাম করে আসা ঠিক 7টা-8টা বাজলে আসা ড্রাইভারের গাড়ি দেওয়া, আমি নিজে দোকানে বসে যেতাম। তো সারাদিন নন স্টপ দোকানদারি করতাম। ঠিক রাত 9টা-10টার সময় তখন দোকান ক্লোজ করে তখন আমি বাসা যেতাম। তখন একটা মানুষ ভোর 4টা থেকে শুরু করে 10টা পর্যন্ত নন স্টপ যদি সে কাজ করে, তার একটু হলেও রিল্যাক্সের দরকার আছে। তখন আমি বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দিলেও মানে আমার মানে টর্চারিং হইতো। ওয়াইফ হ্যাঁ। পছন্দ করতো না এগুলো? সন্ধ্যার পরে একটু বেরোলে লাগতে লাগতে একটা সময় বিশাল গ্যাঞ্জাম গ্যাদারিং শুরু হয়ে যায়। তখনকার হুট করে আবার মানে রাগারাগি করে মানে ব্যবসা ক্লোজ করে গাড়িটির বিক্রি হঠাৎ করে একদিনের ভিতরে সিদ্ধান্ত নিয়ে সব বিক্রি করে দিলাম। প্রত্যেকটা গাড়ি 2,70,000 টাকা বিক্রি করলাম। 5,50,000 করে কিনা, 2,70,000 টাকা। একটা গাড়ির বয়স 8 মাস, আর একটা গাড়ির বয়স 11 মাস। এরকম করে প্রত্যেকটা গাড়ির বয়স ছিল। একসাথে গাড়ি বিক্রি করে দেওয়া, সব মালামাল দোকানে যা ছিল মানে আর একটা পাইকারি দোকানকে দিয়া সব বুঝ দিয়া আমি আবার ঢাকায় চলে আসি। আসার পরে আবার যে অল্প কিছুদিন চাকরি করে আবারও আসি বাড়িতে যাই আসে একটা গাড়ি কিনি সিঙ্গেল। আমার টার্গেট হলো আমি আর অন্য কিছু করবো না, জাস্ট একটা গাড়ি কিনবো, কিনে নিজে ড্রাইভ করবো। আমার চাকরি বাকরি ভালো লাগে না, ওর টাকার গরম হলে যা হয় আর কি, যে যা আছে টাকা যেভাবে থাক। জমিটা বেশ প্রায় 8-10 বিঘা 15 বিঘা জমি আমি কট রাখছি, আরও বিভিন্নভাবে টাকা খাটাইছি। মোটামুটি 14 দিন এইভাবে চলার পরে আমার ওয়াইফের সাথে আমার দ্বন্দ্ব হয়। দ্বন্দ্বের পরে এক পর্যায়ে মাগরিবের পর সে এবার আমার গায়ে হাত দেয়, ধাক্কা মারে গায়ে। ধাক্কা দিতে আমি কিন্তু লো প্রেশারের মানুষ, আমি ওই ধাক্কাটা হয়তো মনের কষ্ট আমি সহ্য করতে পারিনি। তখন আমি একটা মানে জোরে রাগার একটা চিল্লান দিছি, ওই রাগার সাথে সাথে আমার স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়। তখন হওয়ার পরে তখনকার আমি দোকানের দিকে চলে আসি, আইসা খুব শ্বাস নিচ্ছে, মানে প্রচুর পেন হচ্ছে, ব্যথা হচ্ছে। সবাই মনে করছে হাসাহাসি মস্করা করে, মানে এটা নিয়ে খুব ইয়ারকি মস্করা করতেছে, কিন্তু আমি তো বুঝতেছি আমার কি হচ্ছে। তখনকার আমার চাচাতো ভাই আরেকজন ছিল, আমি আমার তোর মেডিকেল নিয়ে যা, আমার অবস্থা ভালো না, আমি মনে হয় যে বাঁচবো না বা এরকম কিছু একটা। কিন্তু কেউ আমার এটা পাত্তা দিল না। পরে আমার যে গাড়ি চালাইতো তারে কইলাম, পরে সে বুঝতে পারছে। তখন আমার চাচাতো ভাই একটা মাস্টার, স্কুল মাস্টার, আমার সেম বয়সী। ও আসলে আমি মাস্টার, আমার এই সমস্যা। পরে তাড়াতাড়ি করে পরে দেবিদ্যার মেডিকেল হসপিটালে নিয়ে গেল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর ওখানে যায় আসে, যখন ডাক্তার দেখাইতে গেল তখন সমস্ত গরিল মানে ঘাম প্রচুর বেয়ে পড়তেছে। তখন আমার একটা বাথরুমে চাপ দিল, মনে হয় যে এত পরিমাণ বাথরুম হয়েছে যে আমার সমস্ত কিছু মানে মানে একবারে মানে সব বেড়ে যাচ্ছে এরকম মনে হলো। ডাক্তাররা নিয়ে পরে পরীক্ষা নিরীক্ষা করে পরে এখানে রাখা যাবে না, কুমিল্লা টাওয়ারে ট্রান্সফার করো। তো কুমিল্লা টাওয়ারে নিয়ে যায় ওখান থেকে চিকিৎসা করে পরে বাড়িতে নিয়ে আসার পরে মানে অল টাইম আমার ব্যথা কিন্তু লেগেই থাকে। ব্যথা প্রচুর। তখন আমি মানে টেনশন করতেছিলাম আমার কাছে যে আমি মনে বাঁচবো না, অথবা এখান থেকে যে বের হয়ে যে আমি আবার গাড়ি চালাইতে পারবো না, আবার চাকরি করতে পারবো না। তখন এই অবস্থাতে গাড়ি আবার এটাও বিক্রি করে দিই, কিন্তু আমার প্রচুর পরিমাণ পেন। তো মনে হলো যে আমি চাকরি করতে পারবো না। পরে বছরে বলে আমি আবার বাড়ি চলে আসি, যাই ওখান থেকে সরাসরি তাবলিগ জামাতে যাই 3 দিনের জন্য। আচ্ছা। 2023-এ যখন আমি আপনার নাটোরে কাজ করি তখন একটা ভালো একটা অবস্থান তৈরি হয়। 2023 সালে 17 আগস্ট তখন আমার যে বস ছিল উনি মারা যায়। আচ্ছা। মারা যাওয়ার পরে তখনকার আমি ঢাকায় আসি। আসার পরে যখন ঢাকায় আসার পরে জানাজা হইলো কুমিল্লাতে, জানাজা দিয়ে পর আবার ঢাকায় ব্যাক করি। তখনকার আমার যে পার্শ্ববর্তী পোলাপাইন ছিল, যখনকার রাত্রে আমি যখন সবাই একসাথে আড্ডা দিয়ে শুয়ে থাকি, তখন দেখি যে এই পাশে একজন শুইয়া খেলতেছে, মানে ও পাশে একজন শুইয়া খেলতেছে। তখন আমি কাছে গেলে তো ওরা তো আমার জুনিয়র, ওরা আমার দেখলে লুকিয়ে রাখে। আচ্ছা। তো আমি আগ্রহ করে একটু যাই। তো আইসে যখন আগ্রহ করে যাওয়ার পর ওরা আমার সুন্দর করে গল্প শোনাচ্ছে, মহসিন ভাই আজকে কিন্তু এত টাকা লাভ করছি, আজকে 2,000 টাকা লাভ করছি, 5,000 টাকা লাভ করছি। তো
তখন আমি একটু আগ্রহ করলাম যাতে কাজ করতে আমার দে, তোরা যদি লাভ করছিস দে, আমি একটু লাভ করতে পারি। এর আগ পর্যন্ত আপনার এটা সম্পর্কে কোনো আইডিয়া না ছিল না? না, তার আগে আমি কখনো একটা সমিতি পর্যন্ত করিনি। আচ্ছা। তখন পর্যন্ত আমার কোনো ব্যাংকের কোনো অ্যাকাউন্টও নাই। তার মানে সেই বিষয়টা নিয়ে একদমই জানতো না। তখন আমি আগ্রহ করে গেলাম, দে এই সোহেল আমার একটু দে। তখনকার কনা ওস্তাদ আমরা দেওয়া যাবে না। আমি কার বেটা দে। তখন এক কথা জোর করে ওরেও দোষ দেবো না, জোর করে আমি চাইয়ে নিছি। নিয়ে আসলে প্রথমে আমি 2800 টাকা ডিপোজিট করি আচ্ছা। প্রথম দিন। ডিপোজিট করি। অ্যাপের নাম কি? অ্যাপের নাম ছিল, মানে আমি খেলতাম তখনকার। আমি 2800 টাকা ডিপোজিট দিয়া ওই রাইতে 9000 টাকা লাভ করি। কি খেলেছেন? এটা আমি খেলছি হইলো তখন হইলো ক্রাশ, যে বিমান, সরি বিমান উড়ায়। হ্যাঁ, বিমান উড়াই, বিমানের মতো আমি আরো কোটিপতি হতে চাইছিলাম। তো 9000 টাকা, 800 টাকাতে 9000 টাকা লাভ। 9000 টাকা আমি লাভ করলাম। করার পরের দিন সকালবেলা আমি ছুটি নিয়ে গ্রামের বাড়ি গেলাম কুমিল্লা। রাত্রে ওয়াইফের সাথে শুয়ে আমি এই 9000 টাকা খেলতে খেলতে রাইতে 1,32,000 টাকা আমি মানে লাভ করলাম। আপনার কি মনে হতেছিল আমি টাকার খনি পাইছি? টাকার খুনি তো এমনিতেই হয়ে গেছে আমার। তারপরে টাকার উপর টাকা, পাহাড়ের উপর আর উঠে গেছে আমি। খেয়াল করেন গল্পগুলো। হ্যাঁ, পরে যখন 1,32,000 টাকা রাতে আমি উড্ডু দিলাম, উড্ডু দিয়ে সেটা আরও 8,000 টাকা আমি ব্যালেন্স রাখে সেটা 1,32,000 টাকা আমার ওয়াইফরে দিলাম। সেও মহা খুশি। টাকা ভাইয়া, মানে টাকাটা তুললেন কিভাবে? নগদ, বিকাশ, রকেট এবং কি আপনার হচ্ছে হলো ওই যে সেলফি আছে না, ইসলাম ব্যাংকের সেলফিনও তোলা যায়। অর্থাৎ এগুলাতে যে মোবাইল ব্যাংকিং যেটা বলি সবই তো তোলা যায়। সব কিছু তোলা যায়। তো আমি রাত্রির ভিতরে মানে 1,32,000 টাকা বের করে তারা দিছি। সেও খুশি। টাকার উপর টাকা, সে তো টাকার উপর মানে ঘুমাচ্ছে। পরের দিন সকালবেলা ওইটা ফ্রেশ ট্রেশ হয়ে আমি চান্দিনে আসলাম বাস স্ট্যান্ড। আইসা বাস ওইটা আমি ঢাকার উদ্দেশ্যে ওই 8,000 টাকাতে চান্দিনাতে আবার সায়দাবাদ আসতে আসতে আবার প্রায় 88,000 টাকা, 87,000 টাকা লাভ করে ফেলাম। তা আমার মূলধন কিন্তু 2800 টাকা তখন। ওই যে প্রথম দিনের যে 2800। চিন্তা করেন, তাহলে তো 2 দিনে তার মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। সে তো দেখতেছে লাভের ওপর লাভ। পরে আমি তো মানে ওই টাকার গরমেতে আমার দুনিয়াদার কোনো, আমি যে একটা মানুষ ওই জিনিসটা আমার খেয়ালে আমার ছিল না। তখনকার আমি এখান থেকে ঢাকা এসে অফিসে ঢুকলাম। ঢুকা পরের দিন আমি আমার জায়গা মতো নাটোরে চলে গেলাম কাজে। ওখানে গিয়ে সেটা অফিস করি, কাজ করি, মাঠে যাচ্ছি, যেইখানে যাচ্ছি মানে সুযোগ পাইলেই বসে গেছি, সুযোগ পাইলেই বসে গেছি। যখনখানে আমার 13 লাখ টাকা লাভে থাকে তখনকার মানে আমার ওয়াইফের সাথে মানে ফোনে ঝগড়া হয়েছে, হয়ে মানে মোবাইল মানে আসাদে ভেঙে ফেলাইছি। আপনি একটু রাগী মানুষ বোধহয়, একটু না ভালোই রাগী মানুষ। রাগী মানুষ কি, একসাথে 2-3টা ফোন একসাথে রেখে মাটিতে রেখে মনে পিঠে ভেঙে লাই। আমার রাগের পেছনের কারণ হচ্ছে ওনার শৈশবটা খুব টর্চার শৈশব যেটাকে বলে। যাই হোক, হ্যাঁ, তারপর তখনকার যখন মোবাইল ভেঙে ফেলি, আর তখনকার পরের দিন আমার সকালবেলা আমার সহকারী দিয়া নিচে আছে বসা, পরে দিয়ে আমি ইমার্জেন্সির আশ্রয় পাঠাইলাম যে মোবাইল ঠিক করে নিয়ে আসো। আইনে সেটা আবার কন্টিনিউ খেলা শুরু। খেলতে মোটামুটি 31 মারা প্রায় 24,75,000 টাকা আমার ব্যালেন্স হয়ে যায়। তখন আমার টাকার কি স্যার, আমার ব্যাগে টাকা, পকেটে টাকা, ব্যাংকে টাকা, মানি ব্যাগে টাকা। আমার বন্ধুবান্ধব যারা আছে, যে আমার সহকারী যারা আছে, যেই বাড়িতে আমি ভাড়া থাকতাম ওই বাড়ির লোকজনের বিকাশ, নগদ প্রত্যেকটা মাসে ফিল আপ হয়ে যেত, মানে টার্গেট ফিল আপ হয়ে যেত আর কি। আপনার এই টাকা দিয়ে? আমার এই টাকা দিয়া, যে আমার নিজের তো সব হইতে নগদ, রকেট, বিকাশ, আমার ওয়াইফের, আমার লগে যে সহকারে থাকতো তার নগদ রেকর্ড, তার বাপ মার নগদ রকেট, মানে যত মানুষের আছিল মানে প্রতিদিন মানে মানে লেনদেন হইতো। ধরেন এই 5 লাখ টাকা উড্ডু দিচ্ছি, 2 লাখ টাকা উড্ডু দিচ্ছি, আবার 1 লাখ টাকা ঢুকাচ্ছি, এভাবে এরকম করতে 31। খালি বিমান উড়াইতেন আপনি? হ্যাঁ, বিমান। যখনকার 24,75,000 যখন ছিল তখন আমি বিমানে ছিলাম। তো বিমান থেকে পরে লাস্টে তখনকার আমি আস্তে আস্তে একটা রমজানের ঈদ আসলো কাছাকাছি, সম্ভবত এটা 24-এর মানে রমজানের ঈদ। তখন আমার ঈদের ছুটিতে আমি নাটোর থেকে ঢাকা আসতেছি, ঢাকা থেকে কুমিল্লা যাব। নাটোর থেকে রওনা দেওয়ার সময় আমি মানে ঢাকা আসতে আসতে আর ঢাকা থেকে কুমিল্লা যাইতে যেতে 6 লাখ টাকার উপরে আমি লস করলাম। এই প্রথম লস না, লাভ লস আছে মানে, কিন্তু এবার বড় লস যেটাকে বলে। বড় লস এটা ধরেন আমি 1 লাখ টাকা মারি খাইছি, 3 লাখ টাকা তুলছি আমি এভাবে কিন্তু ব্যালেন্স করছেন। হ্যাঁ, যখনখানি রমজানে বড় মার খাই 6 লাখ টাকা প্লাস বাড়ি যেতে যেতে আমার কিন্তু কাফন ধরে গেছে স্যার। তারপরে বলতে হচ্ছে তখন আমি কথাগুলো মনে পড়লে আমি মানে খুব আমি নিজের কন্ট্রোল করতে পারি না। আপনি আবার এখানে স্ট্রোক করে ফেলেন না, তাহলে আমি ওর বিপদে পড়ে যাবো। স্যার মানে এই সমস্যা। পরে আমি বলেন আপনি, কারণ বলাটা খুব জরুরি। এই জিনিসটা এমন একটা জিনিস আমার মনে হয় স্যার, এটা এমনভাবে তৈরি করছে
আপনি যতই লাভ করেন আর যতই কোটিপতি হন না কেন, আপনার আপনি নিয়ে যতই যাবেই। দেখেন, এটা সে নিয়ে যাবেই। তখন 6 লাখ হারাইলাম, হারার পরে বাড়িতে গেলাম, যাওয়ার পরে তো মাথা তো ফুল গরম। আর বউ যা কয় তাও বিরক্ত লাগে, বাপমা যা কয় তাও বিরক্ত লাগে। আর আমি এই খেলাটা খেলছি স্যার 1 বছর 2 মাস। আচ্ছা যাই হোক, পরে যাওয়ার পরে আমি বাড়িতে রিল্যাক্সে কয়েকটা দিন কাটে, তখন আমি আবার আমার কর্মস্থলে চলে আসলাম। আসার পরে আবার সেম আবার কুরবানি দেশে যাওয়ার সময় ওই একই কাহিনী, প্রায় 7 লাখ টাকা। আসার পথে 7 লাখ। হ্যাঁ, আসার পথে রোজারিতে যাওয়ার সময় 6 লাখ প্লাস, আর কুরবানিতে আসার পথে 7 লাখ টাকা প্লাস। আমি 2 দিনে মানে শেষ হয়ে যায়। মানে যতই দিচ্ছি, যেইভাবেই দিচ্ছি, মানে খাই ফেলতেছে। খাই ফেলতেছে। তখন মাথা গেছে আমার গরমে। নষ্ট হইয়া। মানে যে তখন ওই যে আমার তো জিদ বেশি গেছে, বা 10,000 গেছে 20,000 দিব, 20,000 গেছে 50,000, 50,000 গেছে 1 লাখ দিব, এটা বের করে আনবে। যাইতে যেতে একটা সময় যে আমার দেখছি যে মানে প্রায় 30 লাখ প্লাস অলরেডি তখন চলে যায়। ও একটা না আমার 30 লাখ টাকার উপর চলে যায়। আচ্ছা, ব্যথা করতেছে? গায়ে মারতে থাকে স্যার। না, ঘাই মারলে হবে না, কিন্তু গল্পটা বলতে হবে। আপনি আপনি আমার বিপদে ফেলেন। আপনার কয়জন আসছে আপনার লগে? আমার লাগে স্যার 3 জন আসছে। আচ্ছা ঠিক আছে, একটু পানি খান, ওই যে ওখান থেকে নিয়ে একটু পানি খান, আস্তে ধীরে বলেন। হ্যাঁ, পানি খান, পানি খেয়ে নেন। তখন আমি 30 লাখ টাকা প্লাস আমার চলে যায়, 5 লাখ 2 লাখ 1 লাখ করে করে এরকম সময় গেছে। আমি স্যার 2800 টাকা দিয়া 6,64,000 পর্যন্ত আমি টাকা উঠাইছি। মানে মানে আমার জমছে, কিন্তু আমার ওই ওই নিশাটা হয় না যে ক্লোজ করে বেরিয়ে যায়। এটা তার অ্যাপসটা তৈরি করছে। আপনি যখন আপনি খেলবেন স্যার, বা যে খেলুক, যখন এটা টিপি করবে, তার মাইন্ড এটার সাথে আমার মনে হয় সেট হয়ে যাবে। আমি তো এমনিতে রাতে ঘুমাই না, অল টাইম স্যার আমার খালি এই নিশায় ছাড়া কিছু ছিল না। আমি যতদিনে খেলছি ততদিন তো আমার মা কি, আমার বাপ কি, আমার বাচ্চা কি, বউ বাচ্চা, সন্তান, আত্মীয় স্বজন, আমার অফিস কলি আমাদের চাকরিতে রাখছে, এটাই বেশি। আমি 1 বছর অফিসে কারোর সাথে যোগাযোগ রাখিনি স্যার। খালি এগুলো নিয়ে পড়ে থাকতে। এগুলো নিয়ে মানে কাজ করতেছি, মাঠে কাজ করতেছি, ফিতা ধরতেছি, স্টাফ রিডিং নিচ্ছি, কিন্তু চলতেছে অল টাইম। মানে একটা নেশায় মানে আমার পুরো গ্রাস করে ফেলাইছিল। পরে যখন 30 লাখ প্লাস হচ্ছে, আজকে 2 লাখ যাচ্ছে, পরের দিন 50,000 পেয়ে খুব খুশি হয়ে যাচ্ছি। তো আমার উদ্দেশ্য হলো তখন টার্গেটে ফিরে গেলাম যে যে আমার 30 লাখ গেছে, আমি বড় একটা দাইন দিয়ে আস্তে আস্তে করে উঠে নিয়ে আসবো। সমান সমান হইলে আমি বেড়ে যাবো, আর সমান সমান হইতে পারতেছি না স্যার। মানে কোনো যতই দিচ্ছি আর নিয়ে যাচ্ছে। ওই একবার ধরেন 20,000 টাকা ডিপোজিট দিচ্ছি, ধরেন খাইলে এটার আশা আবার দিচ্ছি, মানে তোলার আশায় আপনি হারাইতেছেন। হারাইতেছি। মানে হঠাৎ করে আবার মানে একটা বড় দাইন তুলতেছি, কিন্তু তুললে তো আমি আর খাদ্য হচ্ছি না। 30 লাখ তো মাথায় আছে। মাথায় আছে ওই যে মারি খাওয়া শুরু হয়েছে, আমি আর এটা কাম ব্যাক করতে পারতেছি না। বারবার ডিপোজিট দিচ্ছি, ডেইলি মানে 50,000 1 লাখ 50,000 1 লাখ করে যাচ্ছি। কোনো সময় মনে করেন যে আবার 2-3 লাখ টাকা নিয়ে আসতেছি, আইসা এসে টাকার উড্ডু দিই না। ওই আমার টাকাটা বেশি থাকলে আমি টাকাটা পরবর্তী বেশি দিলে আনতে পারবো, কিন্তু একটা সময় যায় মারি খেয়ে যাচ্ছি। এরকম করতে করতে যাইতে একটা সময় যায় আমার প্রায় মানে ওই যে লাভ লস, যে আমার যে ক্যাশ ছিল এটা তো আমার শেষই। তারপর আমার ওয়াইফের যে ব্যালেন্স ছিল, তার যে মানে গরু টরু দিয়ে করে সেরা, বা তার নিজে যেগুলো আমি তার কাছে জমা রাখতাম, বা তার পার্সোনাল যে cash ওগুলো ছিল, নিয়ে আসছেন। এগুলো সরিয়ে আসছি। সবচাইতে স্যার আমার মানে কষ্টের যে বিষয়টা, যখন 19 সালে যখন 20 সালে যখন করোনা আসে, তখন একটা নিয়ত করছিলাম স্যার যে আমি 28 সালে হজে যাব। তখনকার আমি প্রত্যেক মাসে 2,000 4,000 5,000 করে রেখে যে আমি টাকা জমাইছি, শেষ পর্যন্ত ওই টাকাটা তুলে স্যার আমি শেষ করে ফেলাইছি। এটা হলো আমার সবচেয়ে বড় কষ্ট। আমি এত লক্ষ টাকা নষ্ট করছি। কত টাকা এই জুয়ার পেছনে গেছে আপনার? আমার প্রায় 68 লাখ টাকা। 68 লাখ টাকা আপনার এই শুধু জুয়ার পেছনে গেছে। জোয়ার বেঁচে গেছে 68 লাখ টাকা প্লাস। 24 সালে যখন আমি ওই জায়গা থেকে চলে আসবো একটা মানে একটা শুরু হয়, মানে গুঞ্জন শুরু হয় যে মহসিন এখান থেকে চলে যাবে। তখন কিন্তু ওখানে আমি স্যার যে অফিসিয়াল লোকজন যারা ছিল তাদের সহযোগিতায়, বা ওখানে যে অ্যাকাউন্ট ছিল মানে ওনার লোকের ভালো একটা সম্পর্ক ছিল, ওনার রেফারেন্সে আমি 2 জায়গার থেকে 2 লাখ টাকা সুদে নিই। এটাও জুয়া খেলছেন? হ্যাঁ, সুদে নিয়ে জুয়া খেলছি। জুয়া খেলে আমি ফুল 2 লাখ টাকা ঋণী, 2 লাখের সাথে আরো 50,000 টাকা অ্যাড, তাহলে 2.5 লাখ টাকা আমি 25,000 টাকা কি মানে ইন্টারেস্ট প্রতি লাখে 25,000? 25,000 আপনি 1 দিন রাখেন আর 1 মাস রাখেন। ওরে বাবা, এই চড়া সুদের টাকা নিয়েও জুয়া খেলছেন আপনি? জুয়া খেলছি। এটা কি নেশা রে ভাই, এত নেশা, এটা কি আছে এটার মধ্যে? আপনি থামলেন কবে? 24 সালের নভেম্বরে। নভেম্বরে থামলেন মানে কি, হাতে টাকা পয়সা ছিল না এই কারণে থামছেন?
না, হাতে টাকা পয়সা না, ওই যে স্যার বলে 2.5 লাখ টাকার মানে ঋণ তখন করছি, তখন করার পরে তখনকার মানে আমি যখন ওখান থেকে চলে আসবো তোর মাথার মধ্যে টেনশন শুরু হইলো। এখন যদি আমি এখান থেকে চলে যাই তাহলে আমার পরিবারের, তখন আমার পরিবার কিন্তু ওখানে চলে গেছে, ওখানে থাকবে, ওখানে থাকতাম, ওখানে কাছে গেছে, ছেলে আছে, সবাই ওখানে আছে, ছেলে আছে, ছেলের বউ আছে। তো না মাথার মধ্যে টেনশন উঠলো যে আমি যদি এখানে চলে যাই টোটাল প্রেশারটা তাদের হয়ে যাবে, মান সম্মান ইজ্জত টান দিবে। তখনকার আমি হুট করে মাথার মধ্যে একটা বুদ্ধি কাটলো যে যেভাবে হোক মরবো আর বাঁচবো, যাই হোক আর একটা রিস্ক নিব, মনের ভিতরে একটা মানে ইয়ে হইলো। তখনকার ওই যে ওই জায়গার একটা লোকের সাথে মানে অফিসের ওনারা দিলাম, স্যার আপনি আমার যেভাবে পারেন এখন আমার এই মুহূর্তে আমার 1 লাখ টাকা দেন। উনি বলে যে আমার কাছে নাই, তুমি অমুক জায়গায় যাও। ঠিক আছে, এর কাছে গেলাম, বাবুর নামে একটা লোক ছিল, ওনার কাছে 1 লাখ টাকা নিলাম মাগরিবের টাইমে, নিয়ে আসিরা টোটাল টাকাটাই ডিপোজিট দিছি, দিয়ে আসিরা পরে ওখানে উপজেলা কোর্ট মাঠ আছে, ওখানে দাঁড়িয়ে খেলতেছি, খেলতে 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 প্রায় 3,80,000 টাকার মতন ব্যালেন্স হয়েছে। তখন মাথার ভিতরে চক্কর মারলো, মানে নিজে নিজে নিজের সান্ত্বনা দেখলাম, ওকে আর না, আর কত লাইনে যাওয়া যাবে না, যা হয়েছে এটা নিয়ে যাওয়া ঘুরে উচিত। দাঁড়াতে মানে হবে। আমার এখন মনে হচ্ছে আমার ইজ্জত বাঁচবে। তখন ওখান থেকে দিয়ে এসে পরে সাদা রাতে বের হইয়া অফিসে ঢুকলাম, দুইকাশিরা অফিসের বাথরুমে ঢুকছি, দুইকাশিরা বাথরুমে কমেটের ভিতরে হাত দিয়ে জুতার ভিতরে লাগে, স্যার নিজের নিজ করছি লাগে, সেই নিজের গায়ে মাখছে, মাইকা নিজের স্যান্ডেল দিয়ে নিজে ফিটাইছি, কমপক্ষে 5টা বাড়িয়ে দিছি নিজের চেহারার উপরে, বাড়িয়ে দিয়ে এসে কইছে আল্লাহ তুই আমারে হয় দুনিয়াতে লয়ে যাকে আনার এটাতে মুক্তি কর। তখনকার আমি ওই বাথরুমের ভিতরে এই অবস্থা আমি মানে গোসল করছি, গোসল করে আসা টাকাগুলো সবই উড্ডো দিছি, উড্ডো দিয়েছিলা ওই যে 2.5 লাখ টাকা, পরে আবার নিলাম 1 লাখ টাকা, ওই 1 লাখের আবার কিন্তু 25,000 টাকা ইন্টারেস্ট আছে, তাইলে আমার দাঁড়াইলো 2.5 লাখ 3 লাখ, মানে প্রায় মানে যতটুকু হওয়ার দরকার ততটুকু হইলো। শেষ পর্যন্ত আমার কাছে 25,000 টাকা ছিল, ওখান থেকে আমি ওই টাকাটা আমি 20,000 টাকা আমার স্যালারি দিলাম, 5,000 টাকা আমার কাছে রাখলাম, এরপর আর খেলেছেন এখন পর্যন্ত? আর খেলেন নাই? আর খেলিনি। আপনি গল্পটা কেন বললেন? আমি গল্পটা বলছি এই কারণে যে আমার মতো যে দ্বিতীয় কোনো ব্যক্তি এটাতে আসক্ত না হয়, আর আমার কাছ থেকে আমার এই বিষয়গুলো মানুষ জানার পরে যাতে তার নিজের পরিবর্তন করতে পারে। আপনার এই গল্পটা আমি প্রচার করব, এটা তো এক ধরনের সচেতনতামূলক জায়গাটা থেকে, জি। কিন্তু আমরা মানুষ ব্যক্তিগতভাবে আমরা মানুষকে বিচার করতে পছন্দ করি। আপনাকে নিয়ে অনেক কোটি কথা হবে, গালমন্দ হবে এই কমেন্টসে এসে, কিন্তু আমাদের কোনো গল্পের উদ্দেশ্যই কিন্তু এটা থাকে না যে ব্যক্তি এসে এখানে তার গল্প বললেন তাকে জাজ করা। আমাদের গল্পের উদ্দেশ্যটাই থাকে, জীবন গল্পের উদ্দেশ্যই থাকে যে তার মতো করে ভুল বা তার জীবনের যে অভিজ্ঞতা সেটা আপনি আপনার নিজের জীবনে কাজে লাগান, তার মতো করে ভুল আপনি করেন না। তারপরে দেখা যাবে ওনাকে নিয়ে অনেক কথাবার্তা বলবে, অনেক জ্ঞানী জ্ঞানী কথাবার্তা আসবে এখানে কমেন্টসে, তাদের উদ্দেশ্যে আমরা একটা কথা বলবো, ভাই আপনার নিজের জীবনেও অসংখ্য ভুল আছে, আপনি সেখান থেকে কতটুকু শিক্ষা নিয়েছেন। ঠিক আছে, এটা অনেক বড় আফসোস যে একজন কোরআনের হাফেজের জীবন এরকম হয়ে গেছে। তবে এটা ঠিক যে ওনার ভিতরে রিয়েলাইজেশন আছে, রিপেন্টেন্স আছে, এবং এই রিয়েলাইজেশন যদি উনি কাজে লাগায় উনি হয়তো পরবর্তী জীবনে আবার খুব চমৎকারভাবে ইনশাআল্লাহ হয়তো বা দিনের পথে ফিরে আসবে। নিশ্চয়ই আমি আপনার জন্য দোয়া করি, আপনাকে যদি আল্লাহ সুস্থ রাখছেন, ব্রেন ভালো আছে, আপনি আবার মেমোরাইজ করেন, আপনি রাইট পথে ফিরে আসেন, যেহেতু আপনি বোঝেন এটা ভুল, সুতরাং আপনি অবশ্যই ফিরে আসতে পারবেন। আর আপনি যে কারণে আজকের এই গল্প এখানে আসছেন, আমি বিশ্বাস করি কারো কারো জীবনের গল্প এই জুয়াতে গিয়ে বা টাকার লোভে পড়ে আরও ভয়ানক, আরও মারাত্মক রকমের ভয়ানক, এবং আমরা তাদেরকেও ওয়েলকাম করতে চাই, কারণ আমরা বিশ্বাস করি জীবন থেকে যে শিক্ষা, সে শিক্ষা মহাশিক্ষা, সে শিক্ষা হাজার লক্ষ মানুষকে সঠিক পথ দেখাতে পারে। পাছে লোকে কিছু বলে, মানুষের কথায় কান্না দিয়ে নিজের জীবনটাকে সুন্দর করেন। হ্যাঁ, এটার জন্যই আপনার ভিতরে সবসময় অনুপ্রেরণা কাজ করুক। প্রিয় দর্শক এবং শ্রোতা, শেষ করছি আমরা আজকের মতো। প্লিজ আজকেই শেষ করেন। যদি এই পথে গিয়ে থাকেন, বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক, লক্ষ লক্ষ মানুষ এই বিমান ওড়ানোতে আক্রান্ত, পাইলট হয়ে যাচ্ছে তারা। এই পাইলটি বিদ্যা থেকে বের হয়ে আসেন যদি নিজের জীবনটাকে বাঁচাতে চান। ঠিক আছে, শেষ করছি। আসসালামু আলাইকুম।